আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের ব্যাচের লেকচার নাম্বার 3। আজকের লেকচারে আমরা গবেষণার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবো না, বরং বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সহজ একটা বিষয়, সেটা হলো রেফারেন্সিং। আজকের ক্লাসে আমরা রেফারেন্সিং নিয়ে কথা বলবো, অর্থাৎ রেফারেন্সিং নিয়ে আমাদের দুটো ক্লাস হবে। আজকের ক্লাসে আমরা রেফারেন্সিং বেসিক, সাইটেশন, বিবলিওগ্রাফি, রেফারেন্সিং স্টাইল এগুলো নিয়ে কথা হবে। দেন আগামী লেকচারে রেফারেন্সিং সফটওয়্যার নিয়ে কথা হবে, অর্থাৎ আজকের ক্লাসে আমরা বেসিক ডেভেলপ করব, মানে ম্যানুয়ালি কিভাবে রেফারেন্সিং করব এইটা আমরা কভার করব। দেন আগামী ক্লাসে আমরা সফটওয়্যার দিয়ে কিভাবে করব সেইটা আমরা শিখবো, ঠিক আছে? তো এই শীটটা আশা করি আপনারা পেয়ে গেছেন, ক্লাসের সাথেও পাবেন। তো ক্লাসে কি কি শিখবেন সেটা ক্লাস শেষেও বোঝা যাবে, আমি এখানে লেকচার শিটে লিখে দিয়েছি। ওকে। তো প্রথম প্রশ্ন হলো যে আমরা আসলে কেন রেফারেন্সিং করি, মানে রেফারেন্সিং করার আসলে কি দরকার। উত্তর হচ্ছে যে আমরা গবেষণা করতে গেলে অন্য আর্টিকেল থেকে তথ্য নিতেই হবে। আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, লিটারেচার রিভিউ পার্ট, এই পার্টগুলোতে আমাদের অন্য আর্টিকেল থেকে তথ্য নিতেই হবে। আর অন্য আর্টিকেল থেকে তথ্য নিতে হলে আমাদের অবশ্যই সঠিক নিয়মে ওই আর্টিকেলটাকে সাইট করতে হবে, মানে ওই আর্টিকেলটার রেফারেন্সিং করতে হবে। যদি আপনি সঠিক নিয়মে রেফারেন্সিং না করেন, তাহলে আপনি রেফারেন্সিং করলেও সেটা করেননি বলে গণ্য হবে। অর্থাৎ আমরা যখন পেপার জার্নালে জমা দিই, জার্নাল নিজস্ব সিস্টেম দিয়ে দেখে যে আপনি সঠিক নিয়মে রেফারেন্সিং করছেন কিনা। এখন সঠিক নিয়মটাই সেটা আমরা আজকে শিখবো। তো এবং জার্নাল, ভালো জার্নালগুলো একটা রিপোর্টও অনেক সময় অথরদেরকে দিয়ে দেয়। আজকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার শেয়ার করেছি। তার মানে ভুল রেফারেন্সিং করে ভালো জার্নালে আর্টিকেল প্রকাশ হওয়ার কোনো সুযোগই নাই, ঠিক আছে? মানে এটা এমন না যে ওরা খালি চোখে দেখে, বরং এটা সফটওয়্যারের মাধ্যমে দেখা হয়। ফলে রেফারেন্সিংটা সঠিক নিয়মে আমাদের করতে হবে। এখন এখানে যারা অনেকে আছেন, শিক্ষার্থী আছেন, হয়তো একাডেমিক একটা অ্যাসাইনমেন্ট করার সময় আপনারা বিভিন্ন সোর্স থেকে তথ্য নিছেন, পরে কিছু লিংক দিয়ে দিছেন, মানে শেষে হয়তো প্রথম আলো, ডেইলি স্টার বা বিভিন্ন ওয়েবসাইটের লিংক দিয়ে দিছেন। তো লিংক দিয়েই আপনি মনে করতেছিলেন যে আপনার রেফারেন্সিং করা হয়ে গেছে। কিন্তু বিষয়টা হলো আপনার রেফারেন্সিং শুধু করলেই হবে না, রেফারেন্সিংটা সঠিক নিয়মে করতে হবে, ঠিক আছে? ওকে। তো কেন রেফারেন্সিং করা ইম্পর্টেন্ট, এটার অনেক কারণ আছে, একাডেমিক কারণ বা প্র্যাকটিক্যাল কারণ। আমি লেকচার নাম্বার 5-এ একটা হার্ভার্ডের একটা হ্যান্ডবুক দেবো, সরি এমআইটির একটা হ্যান্ডবুক দেবো। যারা এমআইটি তে ভর্তি হন তাদেরকে একটা হ্যান্ডবুক দেওয়া হয়, মানে গাইডলাইন বুক দেওয়া হয়। সেখানে একটা কথা এরকম বলা আছে যে আপনি জানেন না, এইটা কখনো কজ হবে না যদি আপনি কোনো ভুল করে বসেন। মানে আপনি যদি বলেন যে আমি তো আসলে জানতাম না রেফারেন্সিং কিভাবে করতে হয়, তাই আমি রেফারেন্সিং করি নাই, এইটা কখনো কজ হবে না। আপনাকে কিন্তু লিগ্যাল অ্যাকশনের মুখোমুখি হতেই হবে। আমাদের এই ব্যাচের একজন শিক্ষার্থী, উনি আমাদের 16তম ব্যাচে ছিল। তা আমাদের ব্যাচে ভর্তি হওয়ার আগে উনি ইউনিভার্সিটি অফ এভারডিন নামক একটা ইউনিভার্সিটিতে পড়তো। তো উনার রেফারেন্সিং ইস্যুর কারণে ওনার মানে ফান্ডের একটা পার্শিয়াল অংশ বাদ হয়ে গেছে, মানে কয়েক লাখ টাকা ওনার বাদ হয়ে গেছে। উনি আমাদেরকে জানাইছে যে ওনার যে একাডেমিক অ্যাসাইনমেন্ট সেখানে উনি সঠিকভাবে রেফারেন্সিং করে নাই, বা রেফারেন্সিং হয়তো করে নাই। তো ওনার ফান্ডের একটা অংশ বাদ হয়ে গেছে, কিন্তু উনি জানতো না, কিন্তু জানতো না এটাও কিন্তু কখনো কজ হবে না, ঠিক ঠিক আছে? তো রেফারেন্সিং করার কেন দরকার দেখুন। আমরা কোনো একটা বিষয়ে গবেষণা করতে গেলে শুধু নিজে থেকে তথ্য দিলে হয় না, অন্যদের কাছ থেকেও তথ্য নিতে হয়। মানে রিসার্চের সিস্টেমটাই এমন যে আমাদের অন্যদের কাছ থেকে তথ্য কিন্তু নিতে হয়। যেমন ধরেন, বাংলাদেশ গভর্নমেন্ট একটা পোর্টের দায়িত্ব কোনো একটা প্রতিষ্ঠানকে দেবে। এইটা এমন না যে সে মন চাইলো দিয়ে দেবে, সে দেখবে আর আরো রেফারেন্স দেখবে অন্য দেশগুলো কিভাবে পোর্ট ম্যানেজ করতেছে, সে সেটা দেখবে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে। তার মানে অবশ্যই দেখতে হয় যে অন্যরা আসলে কি বলছে বা অন্যরা কি করছে। রিসার্চও ঠিক তাই। রিসার্চ আর্টিকেলের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, ডিসকাশন, এরকম 3টা পার্ট আছে। যেই 3টা পার্টে, সরি আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? চ্যাট বক্সে জানাবেন, চ্যাট বক্স। ওকে। তো আমি যেটা বললাম যে গবেষণার বেশ কয়েকটা মেইন পার্ট আছে, গবেষণার বেশ কয়েকটা মেইন পার্ট আছে। তো এই মেইন পার্টগুলোর মধ্যে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ এবং ডিসকাশন, এই পার্টগুলোতে আমরা অন্যের কাছ থেকে তথ্য নিতে হয়। এবং এই জন্যই আমাদের সঠিক নিয়মে রেফারেন্সিং করাটা জরুরি, কারণ তথ্য নিলে তো তাকে ক্রেডিট দেওয়া লাগবে।
এরপর প্লেজিয়ারিজম নামে যে বিষয়টা মানে লেখা চুরি, সেইটা অ্যাভয়েড করার জন্য আমাদের সঠিক নিয়মে রেফারেন্সিং করতে হয়, ঠিক আছে? নাহলে আমাদের লেখা প্লেজিয়ারিজম বা লেখা চুরি হিসাবে গণ্য হবে। আর একটা হলো লেখার যে একাডেমিক যে ক্রেডিবিলিটি, মানে আমরা যদি কারো কাছ থেকে তথ্য না নেই, তাহলে আমরা আমাদের যা ফাইন্ডিংস মানে আমরা যা ফলাফল পেয়েছি সেটার সাপোর্টে যদি আমরা কিছু বলতে না পারি, তাহলে আমাদের লেখার কিন্তু মানটা কমে যাবে। তো যাই হোক, এরকম নানান কারণে আমাদের অন্যের কাছ থেকে তথ্য নিতে হয়, এবং এরকম নানান কারণে রেফারেন্সিং ইস্যুটা খুবই জরুরি। ওকে, তো এখন আমরা রেফারেন্সিং এর মূল বিষয়গুলা শিখবো আর কি, একটা একটা করে। তো এই যে আমরা মুখে রেফারেন্সিং শব্দটা বলতেছি, এখানে অনেকেই কিন্তু একটু পাজেলড যে ভাই রেফারেন্সিংটা আসলে কি, মানে এইটা তো শুনতেছি কিন্তু এটা আসলে পেপারে কিভাবে থাকে, এইটা পেপারে কিভাবে থাকে এটা আমরা অনেকে জানি না। আমি যে একটা ছবি আপনাদেরকে দেখাই, এই যে স্ক্রিনে একটা ছবি এখন দেখতে পাচ্ছেন। আমরা কোনো একটা আর্টিকেল পড়তে গেলে, যারা এখানে কোনো আর্টিকেল পড়ছেন বা কোনো বুকস পড়ছেন তারা আশা করি রিলেট করতে পারবেন। কোনো একটা বুকস বা আর্টিকেল পড়তে গেলে আমরা দেখি যে লেখার ভেতরে এরকম মানে অথর এবং সাল থাকে, মোরশেদ 2022, বা জনি 2021, বা সাদিক 2023। লেখার ভেতরে কিন্তু এরকম ছোট ছোট কিছু রেফারেন্স থাকে। লেখার ভেতরে গুলো হয়তো আমরা অনেকে খেয়াল করি না, কিন্তু লেখার শেষে আবার বড় রেফারেন্স থাকে। এই যে লেখার শেষে এরকম বড় রেফারেন্স থাকে। তো এগুলো কিভাবে করে আমরা জানি না, কিন্তু এই যে আমরা এগুলো দেখি, এই যে লাল দাগ এখানে যেগুলা, এগুলোই আসলে রেফারেন্স। এই যে ছোট রেফারেন্স গুলো দেখা যাচ্ছে, এইটাও রেফারেন্স। বড় রেফারেন্স দেখা যাচ্ছে, এইটাও রেফারেন্স। মানে এই দুটা এলিমেন্ট মিলেই মূলত রেফারেন্সিংটা হয়, ঠিক আছে? আমরা যদি একটা প্র্যাকটিক্যাল বা বাস্তব রিসার্চ আর্টিকেল ওপেন করি, একদমই প্র্যাকটিক্যাল। ওকে, আমি এখন একটা রিসার্চ আর্টিকেল ওপেন করব। আহ, এই যে একটা রিসার্চ আর্টিকেল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই আর্টিকেলটা হচ্ছে যে করোনাকালীন সময়ে যারা ফেরিওয়ালা তারা যে খাদ্যাভাবে ভুগতেছিল তাদেরকে নিয়ে একটা পেপার। সেটা আমাদের সমস্যা নেই, আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে যে এই আর্টিকেলটা যদি আপনি দেখেন, আমরা এই আর্টিকেলটা যদি পড়তে যাই, দেখেন এই যে এখানে একটা তথ্য দেওয়া আছে যে ওয়ার্ল্ড ওয়াইড এই কোভিডের কারণে অনেক সিগনিফিক্যান্ট ড্যামেজ হবে। ব্র্যাকেটে লেখা আছে আইএলও 2020, ব্র্যাকেটে লেখা আছে আইএলও 2020। এরপর যদি খেয়াল করেন যে আহ, বলছে যে এই প্যান্ডেমিকের কারণে প্রায় মিলিয়ন মানুষের ডেথ হবে। কে বলছে? যে অক্সফাম 2020, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম মানে WFP 2021। তাহলে খেয়াল করুন, কোনো একটা লাইন লেখার পরে লাইনটার কথা কে বলেছে সেটার একটা ছোট করে ইন্ডিকেশন কিন্তু আমরা পেপারে দেখতে পাচ্ছি। এইটাকেই বলে, এটা হচ্ছে রেফারেন্সিং এর একটা চিহ্ন, বা রিসার্চের ভাষায় এটাকে বলে ইনটেক্সট সাইটেশন। টেক্সটের ভেতরে রেফারেন্স বা ইনটেক্সট সাইটেশন। এই যে ছোট করে এটাকে বলে ইনটেক্সট সাইটেশন। এই দেখেন এই যে ডিজোভো 2020 তিনি এই কথা বলছে। তো তার তার নামটা এখানে দেওয়া আছে। তারপর আরো মানে প্রতি লাইন বাই লাইনে পাবেন আপনারা। এই যে জারবি অ্যান্ড নেসিফর তারা বলেছে, এই যে তাদের নামটা আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে? প্রতি লাইনে লাইনে এই যে তারপর লেখা আছে কি শাম্মি এটল 2020। এই যে শাম্মি এটল, এখন আপনারা, এই যে আমি এখন শাম্মি এটলটাকে করতেছি। তো এই যে আমরা লেখার ভেতরে ছোট ছোট রেফারেন্স দেখতে পাচ্ছি, এটাকে বলে ইনটেক্সট সাইটেশন। এখন খেয়াল করুন, এখানে যে এই যে বলা আছে যে এই লাইনটা শাম্মি 2020, মানে শাম্মি নামক একজন গবেষক বা তার দল 2020 সালের একটা গবেষণায় বলেছে। কিন্তু দুনিয়াতে তো শাম্মি নামে অনেক গবেষক থাকতে পারে, শুধু কি এই ছোট অংশটুকু দেখে, একটু রেসপন্স করবেন চ্যাট বক্সে, এই ছোট অংশটুকু দেখে আমরা কি বুঝবো যে কোন শাম্মি কোন পেপারে আসলে এই তথ্যটা আছে? বা এখানে যে আমরা দেখতে পাচ্ছি অক্সফাম 2020, তাহলে অক্সফাম তো অনেক রিপোর্ট দেয়। অক্সফামের কোন রিপোর্টে এই এই কথাটা আছে? এটা কি আমরা বুঝবো এই শুধু এই ছোট এই রেফারেন্সটুকু দেখে? শুধু এই ছোট এই রেফারেন্সটুকু দেখে কি আমরা বুঝবো? একটু চ্যাট বক্সে জানাবেন। বললাম ছোট এই রেফারেন্সটুকু দেখে বুঝবে কিনা। ভাইয়া চ্যাট, সরি আমি ইন্টারাপ্ট করছি, চ্যাট বক্স ডিসেবল হয়ে আছে। ও সরি সরি সরি, আমি এখন এখন বলুন প্লিজ। আমরা কি বুঝবো? আমরা কিন্তু বুঝবো না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে রেফারেন্সিং এর একটা ছোট ইন্ডিকেটর বা একটা ছোট ইন্ডিকেশন। তো এখন কথা হলো যে কোন সাম্মি কোন অক্সফামের কোন রিপোর্ট বা আইএলও এর কোন রিপোর্ট, এটা যদি আমরা বুঝতে চাই, এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের এই পেপারের শেষে যদি আমরা যাই, দেখেন
যদি আমরা এই পেপারের শেষে যাই, তাহলে এবার আমরা অথরদের নামগুলো পাবো। এই যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, তারা কোন রিপোর্টে এই কথাটা বলছে আমরা কিন্তু এখানে দেখতে পাবো। বা আমরা যে শাম্মী নামক একজন গবেষকের যে আলাপ দেখলাম, আমরা যদি এখানে এস সিরিয়ালে যাই, এস মানে যেহেতু শাম্মী, দেখেন এই যে আমরা যে শাম্মী, এই 2020 সামনে ওনার রিপোর্টটা আমরা পেলাম। তার মানে যদি আমরা এটাকে ডিটেলস বলি, যে রেফারেন্সিং একটা পেপারে দুই ভাবে থাকবে, ছোট এলিমেন্ট এবং বড় এলিমেন্ট। এই দুই এলিমেন্ট মিলেই হচ্ছে রেফারেন্সিং। ছোট এলিমেন্টটাকে বলে ইনটেক্সট রেফারেন্স, আর বড় এলিমেন্টটাকে বলে ফুল সাইটেশন বা পূর্ণাঙ্গ রেফারেন্স। সোজা কথায় বললে, ঠিক আছে। প্রশ্ন আমরা একটু পরে নেব। এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই, আমরা তো কোনো কোনো পেপার পড়তে গেলে লেখার ভেতরে অথর ডেট এরকম দেখি না, 1 2 দেখি। দেখেন আমি আরেকটা পেপার ওপেন ওপেন করি, আরেকটা পেপার ওপেন করি। প্রথম যে পেপারটা ওপেন করছি, সেই পেপারটা হচ্ছে মোটা দাগে যারা ইঞ্জিনিয়ারিং পিওর সায়েন্স এবং মেডিকেলের বাইরে আছেন, ইঞ্জিনিয়ারিং পিওর সায়েন্স এবং হেলথ ব্যাকগ্রাউন্ডের বাইরে আছেন, তাদের জন্য ছিল প্রথম পেপারটা। আর এখন যে পেপারটা ওপেন করেছি, এই পেপারটা হচ্ছে পিওর সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ক্লিনিক্যাল, মেডিকেল এই ব্যাকগ্রাউন্ডগুলোর জন্য, এগ্রিকালচার সহ। ভালো করে দেখেন, এই আরেকটা পেপার, এই পেপারে দেখতে পাচ্ছি কোনো একটা লাইনের শেষে লেখা আছে ওয়ান, কোনো একটা লাইনের শেষে লেখা আছে ওয়ান, কোনো একটা লাইনের শেষে লেখা আছে টু। খেয়াল করুন, এই 1 2 গুলা দিয়ে কি বোঝায়? বোঝা যায় যে এটা হচ্ছে 1 নাম্বার সোর্স থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে 2 নাম্বার সোর্স থেকে নেওয়া হয়েছে, এটা 3 নাম্বার সোর্স থেকে নেওয়া হয়েছে। আমরা এতটুকু বুঝতে পারি। কিন্তু এই 1 2 3 এগুলো দেখে কি বোঝা সম্ভব যে এটা কার তথ্য? এগুলো দেখে কিন্তু বোঝা সম্ভব না। এই 1 2 3 এর পরিচয় পাবো এই পেপারের শেষে গেলে। এই পেপারের যখন আমরা শেষে যাব, দেখেন এই পেপারে যখন আমরা শেষে যাব, এই যে তখন এই যে ওয়ান মানে কি, তারপর টু মানে কি, এই যে টু মানে কি, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি 1 2 এর পরিচয়। তো এটা আরেকটা স্টাইল। তার মানে আগের পেপারটা যেসব ব্যাকগ্রাউন্ডের জন্য ছিল, সেসব ব্যাকগ্রাউন্ডে ছোট রেফারেন্সিং করতে হয় অথর এবং সাল দিয়ে। আর এই পেপারটা স্ক্রিনে যেটা আপনারা দেখলেন, এটা যেসব ব্যাকগ্রাউন্ডের জন্য, এসব ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছোট রেফারেন্স বা ইনটেক্সট সাইটেশন করতে হয় 1 2 3 এরকম সিরিয়ালিং, বা এটাকে আমরা বলি নাম্বার স্টাইল। ওয়ার্ল্ড ওয়াইড এটাকে বলে নাম্বার স্টাইল। আর আগেরটাকে বলে অথর ডেট স্টাইল, আগেরটাকে বলে অথর ডেট স্টাইল। অর্থাৎ দুইটাই সেম, জাস্ট ভিন্ন ভিন্ন নিয়ম আর কি, এক এক ব্যাকগ্রাউন্ডের নিয়মটা একরকম। তো আমরা এই ডিটেলসটা আজকে পড়বো। তাহলে আমরা রেফারেন্সিংটা পেপারে কিভাবে থাকে এটা আমরা দেখলাম এক নজর। আমরা যদি আরেকটা পেপার দেখি, আমি আবারও বলছি, যত বেশি পেপার আমরা দেখব, তত আমাদের ব্রেন খুলতে থাকবে এবং আমরা এক্সেপশন গুলো দেখলে আমরা মিলাতে পারবো। যেমন এই আরেকটা পেপার, এই যে আমি একটা, দেখুন একটা লাইনের মাথার উপরে লেখা আছে ওয়ান, একটা লাইনের মাথার উপর লেখা আছে 2 3, লাইনের মাথার উপর লেখা আছে 2 3, লাইনের মাথার উপর লেখা আছে 4 to 7। দেখেন এটা কিন্তু সামনে 1 2 না, বরং মাথার উপরে। তো এইটাও কিন্তু ইনটেক্সট রেফারেন্স বা ছোট রেফারেন্স, এটা হচ্ছে মাথার উপরে। তো এটা হচ্ছে যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু জার্নাল এরকম চায়, মানে সুপারস্ক্রিপ্ট আকারে, মানে উপরে থাকে 1 2 গুলা উপরে থাকে। আর এই 1 2 গুলার পরিচয় পেপারে শেষে গেলে পাওয়া যাবে, এইটাও একটা স্টাইল। তারপর যারা এখানে সাহিত্যের আছেন বা কলা অনুষদের আছেন, আপনাদের ক্ষেত্রেও সেম, ওই যে প্রথম পেপারটার মতো, ভিতরে থাকবে অথর এবং পেজ নাম্বার, ভিতরে থাকবে অথর এবং পেজ নাম্বার, আর শেষে এটার পূর্ণাঙ্গ রূপ থাকবে। তো আমরা এগুলো ডিটেলস একটু পরে পড়বো। আমি জাস্ট এতটুকু মানে বুঝাতে চাইলাম আপনাদের জন্য, যে আমরা যে রেফারেন্সিংটা আজকে শিখবো, সেই রেফারেন্সিংটা পেপারে দুই ভাবে থাকে। সেই রেফারেন্সিংটা পেপারে দুই ভাবে থাকে, ইনটেক্সট সাইটেশন বা এটাকে আমরা সাইটেশন বলি, যেটা ছোট আকারে থাকে। আর পেপারের শেষে পূর্ণাঙ্গ আকারে থাকে, যেটাকে আমরা ফুল সাইটেশন, রেফারেন্স লিস্ট বা বিবলিওগ্রাফি বলি। ঠিক আছে। মানে এই দুইটা এলিমেন্ট মিলেই রেফারেন্সিং হবে। যদি আপনি এই দুইটা এলিমেন্ট বুঝেন, তাহলে বলা যাবে যে আপনি রেফারেন্সিংও বুঝেন। ঠিক আছে, ওকে। তো তার মানে আমাদের মূলত দুইটা জিনিস শিখতে হবে। যদি সোজা কথায় বলি, ইনটেক্সট সাইটেশনটা শিখতে হবে কিভাবে করতে হয়, আর পূর্ণাঙ্গ রেফারেন্সটা শিখতে হবে কিভাবে করতে হয়। ওকে। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই দুনিয়াতে তো অনেক রেফারেন্সিং স্টাইল, আপনি কয়টা কাভার করবেন? দুনিয়াতে অনেক রেফারেন্সিং স্টাইল কত জানেন? অনেক কত ভাববে যে দুনিয়াতে সাবজেক্ট আছে প্রায় 200 300, মনে হয় 200 300 রেফারেন্সিং স্টাইল। উত্তর হচ্ছে না। দুনিয়াতে রেফারেন্সিং স্টাইল আছে প্রায় 10,500। মানে দুনিয়াতে প্রায় 10,500 রেফারেন্সিং স্টাইল আছে।
প্রত্যেকটা রেফারেন্সিং স্টাইল মুখস্থ করতে গেলে আপনার 10 দিন করে লাগবে, মানে এরকম অনেক ডিটেলস। তাহলে কি আমরা সবগুলা রেফারেন্সিং স্টাইল মুখস্থ করব? উত্তর হচ্ছে না, সবগুলো রেফারেন্সিং স্টাইল আমাদের মুখস্থ করতে হবে না। আমরা যেমন ছোটবেলায় পড়ছি যে দুনিয়াতে যত কিছু আছে সেটা হয় জীব হবে নাহলে জ্বর জ্বর হবে, ঠিক তেমনি রেফারেন্সিং স্টাইলের বেলায় যদি আপনি দুইটাই স্টাইল শিখেন, তাহলে আপনি অলমোস্ট দুনিয়ার প্রায় সব রেফারেন্সিং স্টাইল পারবেন। আবারও বলছি, যদি আপনি দুটো রেফারেন্সিং স্টাইল ভালো করে শিখেন, তাহলে অলমোস্ট দুনিয়ার প্রায় সব রেফারেন্সিং স্টাইল আপনার অটোমেটিক শেখা হয়ে যায়। মানে এই দুইটা রেফারেন্সিং স্টাইলকেই অন্য স্টাইলগুলা 99% ক্ষেত্রে ফলো করে। একটা হচ্ছে এপিএ স্টাইল, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন যেটাকে বলে এপিএ স্টাইল। আর একটা হচ্ছে ভ্যানকোভার স্টাইল, যেটাকে নাম্বার স্টাইল বলে। যদি আপনি এপিএ স্টাইল শিখেন, তাহলে আপনার দুনিয়ার যত অথর ডেট স্টাইল আছে সব স্টাইল অটোমেটিক শেখা হয়ে যাবে। আর যদি আপনি ভ্যানকোভার স্টাইল শিখেন, তাহলে দুনিয়ার সব নাম্বারিং স্টাইল আপনার শেখা হয়ে যাবে। এবং আপনার এটা মিলিয়ে নিন আগামী ক্লাস শেষে, আগামী ক্লাসে আমরা সফটওয়্যার শিখবো। তার মানে আমাদের 10,000 স্টাইল শিখতে হবে না, যদি দুটো রেফারেন্সিং স্টাইল আমরা বুঝে শিখতে পারি, তাহলে বাকি স্টাইলগুলো আমাদের অটোমেটিক শেখা হয়ে যাবে, এবং এটা সব ব্যাকগ্রাউন্ডের জন্যই মোটা দাগে কাভার করে ফেলবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা বললাম যে রেফারেন্সিং এর মেইন এলিমেন্ট দুইটা, একটা হলো ইনটেক্স সাইটেশন, একটা হচ্ছে পূর্ণাঙ্গ রেফারেন্স। তা আমরা এখন ইনটেক্স সাইটেশনটা শিখবো এপিএ এবং ভ্যানকুভার স্টাইলে, কারণ এই দুইটা শিখলে আমি বলছি সব ব্যাকগ্রাউন্ডেরটা শেখা হয়ে যাবে। ঠিক আছে, কারণ অন্য স্টাইলগুলো এদেরকেই ফলো করে। তো প্রথমে আমরা শিখবো ইনটেক্সট সাইটেশন। ইনটেক্সট সাইটেশন এপিএ স্টাইলে আমরা শিখবো, ইনটেক্সট সাইটেশন এপিএ স্টাইলে আমরা শিখবো। ঠিক আছে, ওকে। তো কোন ব্যাকগ্রাউন্ডের জন্য কোন রেফারেন্সিং স্টাইল, এখানে আপনারা স্ক্রিনে একটা শিট দেখতে পাচ্ছেন। তবে আপনাদের একটা হিন্টস দিয়ে দেই, একটা সময় জার্নালগুলো খুব স্ট্রিক্টলি অমুক রেফারেন্সিং স্টাইল তমুক রেফারেন্সিং স্টাইল এভাবে ফলো করতো। কিন্তু ইদানিং জার্নালগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফরম্যাট ফ্রি সাবমিশন দেয়। ফরম্যাট ফ্রি সাবমিশন মানে আপনি যে কোনো একটা স্ট্যান্ডার্ড রেফারেন্সিং স্টাইলে পেপার জমা দিলেই হবে, জার্নাল পরে পাবলিশ হওয়ার সময় নিজেদের স্টাইলে ওরাই নিয়ে নেয়, মানে ওদের প্রোডাকশন টিম নিয়ে নেয়, আপনার করতে হবে না। মানে আপনি যদি একটা রেফারেন্সিং স্টাইলে ভালো করে শিখেন, তাহলে মোটামুটি আপনার রেফারেন্সিংটা শেখা হয়ে যাবে। তা আমি যদি একদম সোজা কথায় বলে দিই, আবারও বলছি, পিওর সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনারা শিখবেন ভ্যানকুভার স্টাইল। ভ্যানকুভার স্টাইল শিখলে আপনাদের আইইইই স্টাইল, নেচার স্টাইল, এগুলো অটোমেটিক শেখা হয়ে যাবে, সিএসসি স্টাইল সব অটোমেটিক শেখা হয়ে যাবে। আর যারা সোশ্যাল সায়েন্স, কলা, বিজনেস, আপনারা সবাই শিখবেন এপিএ স্টাইল। এবং এপিএ স্টাইল হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্টাইল। দুনিয়ার অলমোস্ট বেশিরভাগ জার্নালই হচ্ছে যে এপিএ স্টাইলটা ফলো করে। তো জাস্ট এই দুইটা স্টাইল শিখলে আমাদের হবে। ঠিক আছে, বাকিগুলো আমরা অটোমেটিকই পারবো। ওকে। তো যেটা বললাম, আমরা এখন ইনটেক্সট সাইটেশনটা শিখবো। ইনটেক্সট সাইটেশনটা আমরা শিখবো। ইনটেক্সট সাইটেশন মানে লেখার ভেতরে রেফারেন্স। এটা এপি স্টাইলে কিভাবে, এবার এটা শিখবো। আবার এটা ভ্যানকুভার স্টাইলে কিভাবে হয় সেটাও আমরা শিখবো। ওকে। আমি যেটা বলছিলাম যে ইনটেক্সট সাইটেশন মানে লেখার ভেতরে রেফারেন্স। যেমন ধরুন আপনি একটা লাইন বললেন যে এই বছর ডেঙ্গুতে 360 জন মানুষ মারা গিয়েছে, ব্র্যাকেটে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2023। মানে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2023-এর রিপোর্টে, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2023-এর রিপোর্টে এটা। ঠিক আছে, যে এই বছর ডেঙ্গুতে 360 জন মানুষ মারা গেছে, ব্র্যাকেটে দিলেন WHO 2023। তার মানে আপনি ইনটেক্সট সাইটেশন করছেন এবং সাইটেশনটা করছেন বাক্যের শেষে। সাইটেশনটা করছেন বাক্যের শেষে। কিন্তু আপনি যদি এভাবে করতেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2023-এর মতে বা রিপোর্ট অনুযায়ী এই বছর ডেঙ্গুতে 360 জন মানুষ মারা গেছে, তাহলেও তো কথাটা একই হতো, তাই না? একটু চ্যাট বক্সে জানাই, তাহলে তো একই হতো নাকি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মানে আমরা একই লাইনকে দুই ভাবে লিখতে পারি আর কি। যে একটা হচ্ছে যে রেফারেন্সটা বাক্যের শেষে দিতে পারি, আবার বাক্যের শুরুতে দিতে পারি। আমরা অনেক সময় এরকম বলি যে আহ, ধরেন তোমরা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ কইরো না, ব্র্যাকেটে দিলাম একটা ব্যক্তির নাম যে উনি এটা বলছেন। আবার এমনি শুরুতে এভাবে বলি যে এই ব্যক্তি বলেছেন যে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না। মানে আমরা চাইলে স্টেটমেন্টের আগেও রেফারেন্স দিতে পারি, স্টেটমেন্টের শেষেও রেফারেন্স দিতে পারি। আচ্ছা, আমরা আগে উদাহরণ দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে না। যেমন আগে উদাহরণটা আগে দেখি, হ্যাঁ, খেয়াল করেন। আচ্ছা দেখেন, এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে
কোনো একটা লাইনের শেষে রেফারেন্স, দেখেন আইএলওর যে রেফারেন্সটা স্ক্রিনে দেখেন, লাইনের শেষে রেফারেন্স অর্থাৎ প্রথমে স্টেটমেন্ট পরে রেফারেন্স, যে করোনার কারণে ওয়ার্ল্ড ওয়াইড মানুষের কাজকর্মে খুব খারাপ প্রভাব পড়তে পারে, আইএলও 2020। তার মানে লাইনের শেষে, মানে অর্থাৎ রেফারেন্সটা দিছে বাক্যের শেষে, রেফারেন্সটা দিছে বাক্যের শেষে। এখানেও দেখেন পরের রেফারেন্সটাও দেখেন যে এই যে, আবার আরেকটা রেফারেন্স যদি খেয়াল করেন, এই যে শাম্মী 2020 রিপোর্টেড দ্যাট, মানে শাম্মী উনি যেটা বলছে, আগে শাম্মীর নাম তারপর শাম্মী কি বলছে সেটা, আগে শাম্মীর নাম তারপর শাম্মী কি বলছে সেটা, তার মানে এখানে আবার আগে দিয়ে দিছে রেফারেন্স, মানে আগে রেফারেন্স পরে স্টেটমেন্ট, আগে রেফারেন্স পরে স্টেটমেন্ট। পরেরটাও যদি দেখেন, এই যে দাস, এই যে দাস এটল 2020, মানে দাস 2020 তিনি বলছে যে, এই যে তিনি কি বলছে সেটা পরে, তার নাম দিছে আগে। তো খেয়াল রাখবেন, যদি রেফারেন্সিং হয় আগে, রেফারেন্সিং যদি হয় আগে তাহলে এটাকে বলে ন্যারেটিভ সাইটেশন। আবার বলছি, যদি আগেই রেফারেন্সিংটা করে ফেলি এটাকে বলে ন্যারেটিভ সাইটেশন, এটাকে বলে ন্যারেটিভ সাইটেশন। আর রেফারেন্সিংটা যদি বাক্যের শেষে করি, রেফারেন্সিংটা যদি বাক্যের শেষে করি এটাকে বলে প্যারেনথেটিক্যাল, এটাকে বলে প্যারেনথেটিক্যাল যদি রেফারেন্সিংটা হয় বাক্যের শেষে। যেমন আমি এখানে একটা লাইন আমি দেখেন, আমি একটা লাইন কালার কালার করি, দেখেন এখানে হচ্ছে রেফারেন্সিংটা হচ্ছে বাক্যের শেষে, দেখেন এই যে সোহেল এটল, মানে সোহেল নামক ভদ্রলোক উনি এই কথাটা বলছে, ঠিক আছে, উনার নামটা শেষে। অর্থাৎ অথরের নাম যদি পরে হয় তাহলে এটাকে বলে প্যারেনথেটিক্যাল রেফারেন্স। আর অথরের নাম মানে সোর্সের নাম যদি আগে হয়, সোর্সের নাম যদি আগে হয় এটাকে বলে ন্যারেটিভ সাইটেশন, এটাকে বলে ন্যারেটিভ সাইটেশন। বুঝছেন, পরে হলে প্যারেন্থেটিক্যাল, আগে হলে ন্যারেটিভ। এটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা বলেন তো, এই যে আমি যে কালার করছি, এই কালারের পরের রেফারেন্সটা কি ন্যারেটিভ মানে এন নাকি পি? কালারের পরের রেফারেন্সটা কি ন্যারেটিভ নাকি প্যারেন্থেটিক্যাল বলেন তো, এই যে কালারের পরে যেটা আর কি, অ্যাকর্ডিং টু, একটু চ্যাট বক্সে জানান। ওকে, ইজিলি বুঝার কথা, ইজিলি বুঝার কথা, ন্যারেটিভ, রাইট, ন্যারেটিভ। কারণ বাক্যের শুরুতে দেখেন বলছে কি, অ্যাকর্ডিং টু গার্ডিয়ান 2015 রিপোর্ট, গার্ডিয়ান 2015 রিপোর্টের মতে এই যে এর উপর স্টেটমেন্ট দেওয়া, অর্থাৎ যদি আবারও মনে রাখবেন, বাক্যের শেষে রেফারেন্স যদি হয়, পরে রেফারেন্স হলে প্যারেন্থেটিক্যাল, আর আগে হলে ন্যারেটিভ, আগে হলে ন্যারেটিভ। এখন খেয়াল করুন, এই যে সহেল অ্যাটল 2021, এই রেফারেন্সটা তো প্যারেন্থেটিক্যাল মানে পরে, এই রেফারেন্সটা লিখতে গিয়ে আলাদা কোনো ভার্ব বা আলাদা কোনো ফ্রেজ লাগে নাই। কিন্তু বাক্যের শুরুতে যদি আপনি রেফারেন্সিং করেন তাহলে কিন্তু একটা ভার্ব লাগে, একটা ভার্ব লাগে, অথবা একটা লিঙ্কার লাগে, যেমন অ্যাকর্ডিং টু অমুক, বা অমুক বলেছে, তমুক বিবৃত করে। যেমন দেখেন এই যে মতিন অ্যান্ড রহমান অ্যান্ড মতিন ইন্ডিকেট দ্যাট, দেখেন ইন্ডিকেট দ্যাট, যে ইন্ডিকেট দ্যাট একটা কিন্তু ফ্রেজ এখানে লাগছে বা একটা লিঙ্কার এখানে লাগছে। অর্থাৎ খেয়াল করুন, যদি আমরা আমাদের লেখায় নেগেটিভ সাইটেশন ব্যবহার করি, আমাদের কিন্তু একটা লিঙ্কার ভার্ব লাগবে, লিঙ্কার মানে শব্দটাকে জোড়া লাগানোর জন্য একটা লিঙ্কার লাগবে, যে এই যে ইন্ডিকেট দ্যাট, এটা কিন্তু একটা লিঙ্কার। অথবা দেখেন এই যে শাম্মী এটল 2020 রিপোর্টেড, এই যে রিপোর্টেড, এটা কিন্তু একটা লিঙ্কার, একটা লিঙ্কার, ঠিক আছে, মানে এটা দ্বারা লিঙ্কিং করা হয়েছে। বা এই যে নেসিফর, যে উপরে দেখতে পাচ্ছেন যেটা, নেসিফর এটল 2021 ডিসকভার্ড দ্যাট, এটা কিন্তু একটা লিঙ্কার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি নেগেটিভ সাইটেশন করি তাহলে আমাদের কিছু লিঙ্কার লাগবে বাক্যের সৌন্দর্যের জন্য, কিন্তু প্যারেন্থেটিক্যাল করলে আমাদের কোনো লিঙ্কার লাগবে না, প্যারেন্থেটিক্যাল করলে আমাদের কোনো লিঙ্কার লাগবে না। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা রিসার্চের কাজ করতে গেলে কি নেগেটিভ রেফারেন্সিং ব্যবহার করব না প্যারেন্থেটিক্যাল ব্যবহার করব? উত্তর হচ্ছে এটা একান্তই আপনার ইচ্ছা। আপনার কোনো লাইনে আপনি নেগেটিভ করবেন, কোনো লাইনে আপনি প্যারেন্থেটিক্যাল করবেন। যেমন আমরা এই পেপারে দেখতে পাচ্ছি কোথাও নেগেটিভ, কোথাও প্যারেন্থেটিক্যাল। এখন আমরা যারা নতুন, আমরা কিন্তু এরকম ভালো ভার্ব গুলা খুঁজে পাই না, যে আসলে কোন ভার্ব বসাবো আমরা কিন্তু খুঁজে পাই না। তো বারবার আমরা বলি অমুক সেইড, তমুক সেইড, সেইড সেইড সেইড, মানে বারবার শুধু সেইড দেই। তো জার্নাল কিন্তু এটা অ্যাকসেপ্ট করে না, কারণ এতে লেখার সৌন্দর্য নষ্ট হয়। তো আমি এখানে একটা শিট পেয়েছি অনলাইনে, যে আমরা যখন এরকম লিঙ্কার দিতে চাই তখন আসলে কোন ধরনের লিঙ্কার আমাদের দেওয়া উচিত, এই লিঙ্কার গুলো 30-40টা মনে রাখলে আপনাদের ভারত, মানে সুন্দর সুন্দর ভার্ব গুলা পেয়ে যাবেন। রিসার্চ আর্টিকেলের রিপোর্ট লিখতে এটা আপনাদের হেল্প হবে। যেমন ধরুন মোর্শেদ কমেন্ট দ্যাট,
কনক্লুড দ্যাট, এক্সপ্লেইন দ্যাট, ইন্ডিকেট দ্যাট। এখন দেখেন মানে খুব কিন্তু মিলতেছে। বা ব্রাউন এমফাসাইজ দ্যাট, পয়েন্ট আউট দ্যাট, সাজেস্ট দ্যাট, কনফার্ম দ্যাট, শো দ্যাট। এই ভার্বগুলোর তালিকা আপনাদেরকে দিয়ে দেব। মানে আমরা বারবার সেড না লিখে যখন আমরা নেগেটিভ সাইটেশন করব, তখন আমরা এই ভার্বগুলো চাইলে ব্যবহার করতে পারি। এগুলাই করতে হবে, এটা ম্যান্ডেটরি না। এটা জাস্ট একটা তালিকা, এই তালিকা থেকে হয়তো আপনারা বেনিফিটেড হবেন। এটা লেখার সৌন্দর্য স্বার্থে আপনি যেটা দিবেন এটাই সঠিক। ইভেন যারা আইএলস এর রাইটিং মানে পার্ট 1 পার্ট 2 তেও কিন্তু এগুলো খুব দরকারি। তা আমি এই শিটটা দিয়ে দেবো, একটা ওয়ার্ড ফাইলও আছে, ওই শিটটাও দিয়ে দেবো, উদাহরণ সহ আছে এই ওয়ার্ড ফাইলে। এই যে মানে বাক্যটা কেমন হয়, যেমন লিওনার্দো এট অল সাজেস্ট দ্যাট, যে সাজেস্ট দ্যাট এটা হচ্ছে লিঙ্কার। বা আর্গু দ্যাট এটা হচ্ছে লিঙ্কার। তো যাই হোক, আমরা অনেক ভেতরে চলে যাচ্ছি। আমি যদি আরো একটু পিছে যাই, তাহলে আমরা যেটা যেখানে ছিলাম যে ইনটেক্সট সাইটেশনটা দুই রূপে থাকতে পারে। একটাকে বলে ন্যারেটিভ সাইটেশন, একটাকে বলে প্যারেনথেটিক্যাল সাইটেশন। মানে বাক্যের শুরুতে এবং বাক্যের শেষে, ঠিক আছে? এই যে আপনারা এখানে আমি উদাহরণ দিয়ে দিয়েছি ন্যারেটিভ এবং প্যারেনথেটিক্যালে। দেখেন এই যে মলিনা 2019, এই যে মলিনা 2019 আর্গু দ্যাট, এই যে মলিনা 2019 আগেই কিন্তু ওনার নামটা বলা আছে, রেফারেন্সিংটা আগেই দেওয়া। আর প্যারেনথেটিক্যাল উদাহরণ কি, এই যে লেখার শেষে, লেখার শেষে। ওকে, তো কখন পেজ নাম্বার দিতে হবে সেটা আমি বলবো, শুধু এটুকু আপাতত মনে রাখলেই চলবে। আচ্ছা, এখন কথা হলো যে আমরা ইনটেক্স সাইটেশনটা কিভাবে করব। এই যে এখানে লেখা আছে মলিনা 2019, আবার এদিকে লেখা আছে সলোমন এটল। এই এটল মানে আবার কি? আমরা এখন এই বিষয়গুলো একটু এপি স্টাইলে কিভাবে করতে হয় দেখবো, এরপর ভ্যানকুভার স্টাইলে দেখবো। ওকে, তো আমরা এই যে এপিএ শিট, এটা হচ্ছে যে এপিএ স্টাইলের একদম অথরাইজ শিট, মানে এপিএ এর নিয়ম কানুন গুলো। এখানে যারা আছেন তারা একাডেমিক্যালি হয়তো এগুলো মুখস্থ করছেন, কোনো মনে নাই। একেবারে মুখস্থ করা লাগবে না, সবচেয়ে ইজিয়েস্ট হইতে বলে দেই। জীবনও ভুলবেন না, ভুললে তো আগামী ক্লাসে সফটওয়্যার শেখাবোই। খুব ঠান্ডা মাথায় শুনেন, আমরা ক্লাসে শেষ অংশে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল পার্টেও যাব, মানে প্র্যাকটিক্যালি এগুলো দেখাই দেবো, খুব ইজি। ওকে, আচ্ছা, আশা করি আজকে এই স্ক্রিনের সাথে কথা মিলতেছে। আজকে আমি আলাদা দুইটা ডিভাইস নিয়ে বসছি, যেন মানে বোঝা যায় আর কি যে আপনাদের এখানে স্ক্রিনের ঠিক জিনিস দেখা যায় কিনা। ওকে, এখন দেখুন, আমরা বলছি যে ইনটেক্সট সাইটেশন সেটা ন্যারেটিভ হোক, প্যারেনথেটিক্যাল হোক, নিয়ম কিন্তু একই। ন্যারেটিভের নিয়ম আর প্যারেনথেটিক্যালের নিয়ম একই, শুধু ন্যারেটিভ হলে আমাদের একটা ভার্ব যুক্ত করা লাগে, যেটা বললাম। ঠিক আছে, আচ্ছা। এখন দেখুন, আমরা যদি কারো কাছ থেকে তথ্য নিতে চাই, কারো কাছ থেকে যদি তথ্য নিতে চাই, মনে করেন আপনি একটা রিসার্চ আর্টিকেল থেকে তথ্য নিতে চান। ওই আর্টিকেলের অথর যদি একজন হয়, ওই আর্টিকেলের অথর যদি একজন হয়, তাহলে তার নামের শেষ অংশ কমা সাল, মানে আপনি রেফারেন্সিং করার সময় তার নামের শেষ অংশ কমা সাল এটা নিবেন। মনে করেন রহিম মিয়া নামক একজন বলেছে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় 15 জন মানুষ মারা মারা গেছে, এটা রহিম মিয়া নামে একজন বলছে তার 2018 সালের রিপোর্টে। তখন আমি আমার পেপারে কিভাবে কিভাবে নেব, যে মিয়া 2018 বলেছেন যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় 15 জন মানুষ মারা মারা গেছে। মানে যার কাছ থেকে তথ্য নিচ্ছি সে যদি, ওই আর্টিকেলের অথর যদি একজন হয়, তাহলে অথরের নামের শেষ অংশ কমা সাল, অথরের নামের শেষ অংশ কমা সাল। আর যে আর্টিকেল থেকে তথ্য নিচ্ছি, ওই আর্টিকেলে যদি অথর দুজন হয়, ওই আর্টিকেলে যদি অথর দুজন হয়, তাহলে দুজনের নামের শেষ অংশ ব্র্যাকেটে সাল, দুজনের নামের শেষ অংশ এবং সাল, নামের শেষ কমা ব্র্যাকেট, এগুলোর হিসাব পরে পরে বলতেছি। আপাতত মেইন এলিমেন্ট হিসাব রাখেন। যে আর্টিকেল থেকে তথ্য নিচ্ছি, ওই আর্টিকেলে যদি অথর দুইজন হয়, তাহলে দুইজনের নামের শেষ অংশ মাঝখানে থাকবে এন্ড, দুজনের নামের শেষ অংশ মাঝখানে থাকবে এন্ড, আর সালটা থাকবে আর কি, যদি দুইজন হয়। আচ্ছা, যেমন আমরা একটু আগে যে আর্টিকেলটা দেখছি, যদি আমরা প্র্যাকটিক্যালি উদাহরণ দেখি, তাহলে খেয়াল করুন। আহ আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণে যাই। আচ্ছা, যেমন এখানে খেয়াল করুন, কোন একটা রেফারেন্সের ভেতরে লেখা আছে স্মিথ অ্যান্ড ওসালবিয়াম, স্মিথ অ্যান্ড ওসালবিয়াম। তারপর কোন একটা রেফারেন্সের ভেতরে লেখা আছে, এগুলো অবশ্য অন্যগুলা, এই যে রহমান অ্যান্ড মতিন, রহমান অ্যান্ড মতিন 2020, মানে দুইজন অথর, লেখা আছে রহমান অ্যান্ড মতিন 2020। ঠিক আছে, মানে দুইজনের নামের শেষ অংশ কিন্তু মাঝখানে এন্ড। যেটা বললাম যে একজন হলে একজনের নামের শেষ অংশ সাল, আর দুইজন হলে দুইজনের নামের শেষ অংশ সাল, দুইজন হলে দুইজনের নামের শেষ অংশ এবং সাল।
এখন প্রশ্ন হচ্ছে একটা আর্টিকেলে যদি অথর সংখ্যা যদি 15 জন হয় বা 8 জন হয়, তখন আমরা কি করব? আমরা কি 8 জনের নামের শেষ অংশ লিখবো নাকি? বা একটা আর্টিকেলে কিন্তু অথর সংখ্যা 20 জনও তো হইতে পারে। তাহলে আমরা কি ইনটেক্সট রেফারেন্স লিখার ক্ষেত্রে 20 জনের নাম লিখবো, 20 জনের নামের শেষ অংশ? উত্তর হচ্ছে না। যদি দুইয়ের অধিক হয়, অর্থাৎ তিন বা তিনের বেশি, এক এক কথায় বললে দুইয়ের অধিক যদি অথর হয় কোনো একটা আর্টিকেলে, যদি দুইয়ের অধিক অথর থাকে, তাহলে প্রথম জনের নামের শেষ অংশ, প্রথম জনের নামের শেষ অংশ, এরপর ইটিএল ডট। ইটিএল ডট একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে আরো অন্যান্য। তাহলে দুইয়ের অধিক অথর হলে প্রথম জনের নামের শেষ অংশ, এরপর ইটিএল ডট সাল। ইটিএল ডট এরপর থাকবে সালটা, থাকবে সালটা। তাহলে দুইয়ের অধিক হলে দেখেন, এবার 3 জন হোক, 5 জন হোক, 15 জন হোক, কোন একটা আর্টিকেল থেকে যখন আমরা তথ্য নেবো, এই আর্টিকেলে দুইয়ের অধিক অথর থাকলেই আমরা ইটিএল ডট দিয়ে দেবো, মানে আরো অন্যান্য, এটা দিয়ে দেবো। ঠিক আছে? যেমন আমরা একটু আগে যে আর্টিকেলটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছিলাম, সেখানে অনেকগুলো রেফারেন্স দেখেন, যে শাম্মী এট অল 2020। তার মানে কি, এই গবেষণার ফার্স্ট অথর ছিল শাম্মী নামক একজন। আর এটল মানে কি, এটল মানে ওনার সাথে আরো অনেকে ছিল, ওনার সাথে আরো অনেকে ছিল, হ্যাঁ। বা এখানে লেখা আছে দাস এট অল, দাস এট অল 2020। তার মানে কি, এই গবেষণায় যিনি ফার্স্ট অথর তার নাম শেষাংশ দাস, এবং এই গবেষণায় অন্তত দুইয়ের বেশি অথর ছিল। এটা আমরা কনফার্ম করতে পারি, অন্তত দুইয়ের বেশি অথর ছিল, এটা আমরা কনফার্ম করতে পারি। তাহলে দুইয়ের বেশি অথর থাকলে কি হবে? আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, দুইয়ের বেশি হলে। ওকে, আচ্ছা। তাহলে এই গেল একজন অথর, দুইজন অথর, দুইয়ের অধিক অথর। যদি কোনো সংস্থা থেকে আমরা তথ্য নেই, আচ্ছা, তার একটা জিনিস বলে রাখি, রেফারেন্সিং এর ক্ষেত্রে মূল বিষয়গুলো ঠিক থাকলে দাড়ি কমা বা এগুলা জার্নাল সাধারণত ভুল ধরে না। মানে জার্নালের প্রোডাকশন হাউস ওরা আবার নতুন করে এগুলো ঠিক করে ফেলে, মানে একেবারেই মানে লেস এগুলা জার্নাল ধরে না আর কি। যেমন একটা কমা আপনি দিলেন না, তো জার্নাল অনেক সময় এই ভুলটা ধরে না। আবার অনেক অনেক জার্নাল ভুলটা ধরেও আর কি। তো মানে মূল বিষয়গুলো ঠিক থাকলে ছোটখাটো এরর গুলা জার্নাল ওভারলুক করে, কারণ ওরা আবার নতুন করে ওদের প্রোডাকশন হাউস ওদের সিস্টেমে পাবলিশ করে দেয় আর কি। তো যাই হোক, আমি যেটা বলছি, যদি আমরা কোনো ব্যক্তির কোনো আর্টিকেল থেকে তথ্য না নিয়ে যদি কোনো রিপোর্ট থেকে তথ্য নেই, মানে কোনো অর্গানাইজেশন থেকে তথ্য নেই, যদি কোনো অর্গানাইজেশন থেকে তথ্য নেই, তাহলে নিয়ম হচ্ছে অর্গানাইজেশনের নামটাই অথর বলে গণ্য হবে, অর্গানাইজেশনের নামটাই অথর বলে গণ্য হবে। সেক্ষেত্রে যদি এমন হয় যে অর্গানাইজেশনের পূর্ণ রূপ আছে, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এই পৃষ্ঠাতে নিয়ম হচ্ছে যদি কোনো অর্গানাইজেশন থেকে আপনি তথ্য নেন, তাহলে প্রথমবার অর্গানাইজেশনের পূর্ণ নাম এবং সংক্ষিপ্ত নাম দুটাই লিখতে হবে। প্রথমবার অর্গানাইজেশনের পূর্ণ নাম এবং সংক্ষিপ্ত নাম দুটো লিখে কমা সাল। আর এই অর্গানাইজেশন থেকে যদি আবার তথ্য নেন, তাহলে তার সংক্ষিপ্ত রূপ কমা সাল হবে। তাহলে তার সংক্ষিপ্ত রূপ কমা সাল হবে। যদিও এগুলো, এই এরর গুলো জার্নাল ধরে না। যদি আপনি শুরুতেই সংক্ষিপ্ত রূপ কমা সাল দেন, যে WHO 2020, জার্নাল এই ভুলগুলো সাধারণত ধরে না। তাহলে সংস্থার নামের ক্ষেত্রে সংস্থার নামের পূর্ণরূপ কমা সাল। আর যদি এই সংস্থা থেকে আবার তথ্য নিই, তাহলে সংক্ষিপ্ত রূপ কমা সাল। আশা করি সংস্থা থেকে কিভাবে তথ্য নেবেন এটাও বুঝতে পেরেছেন। ওকে, আমি গুরুত্বপূর্ণ গুলো আগে বলি। এখন ধরুন কোনো একটা পত্রিকা থেকে আমরা যদি তথ্য নেই, একটা পত্রিকা থেকে যদি আমরা তথ্য নেই, সেক্ষেত্রে কি হবে? আমি উদাহরণ হিসাবে দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করি। যেমন ধরুন, আমি ডেইলি স্টার থেকে যে একটা তথ্য নেই, আমাদের একটা জাতীয় দৈনিক ডেইলি স্টার, শুধু ডেইলি স্টার নয়, মানে যে কোনো অনলাইন থেকে যদি আমরা তথ্য নিই, যে কোনো অনলাইন পত্রিকা, আমি স্ক্রিন আবার শেয়ার করছি, একটু অপেক্ষা করুন। আচ্ছা, খেয়াল করুন, স্ক্রিন এখন আবার শেয়ার হবে। ধরুন আমি ডেইলি স্টার থেকে একটা ইনফো আমি নেব, সেক্ষেত্রে কাকে রেফারেন্স, মানে কাকে, আমরা জানি যে ইনটেক্স সাইটেশনে অথর এবং সাল থাকে, এক্ষেত্রে কি ডেইলি স্টার কমা সাল হবে? মানে অথর হিসেবে কি ডেইলি স্টারের নামটা যাবে, নাকি ডেইলি স্টারে যিনি লিখছে তার নামটা যাবে? উত্তর হলো, যদি এই ডেটাটা, এই তথ্যগুলা যদি ডেইলি স্টারের নিজস্ব হয়, এই তথ্যগুলো যদি ডেইলি স্টারের নিজস্ব হয়, তাহলে হচ্ছে ডেইলি স্টারের নাম যাবে, যেমন দা ডেইলি স্টার কমা সাল। আর যদি দেখেন যে ডেইলি স্টারের ভেতরে কেউ কলাম লিখছে, তার নামটা আছে, যেমন এখানে দেখেন সাউদিয়া আফরিন, উনার নামটা আছে, হ্যাঁ, উনার নাম আছে সাউদিয়া আফরিন, উনার নাম নাম আছে, তাহলে হবে কি আফরিন 2024, যে আফরিন 2024 মানে, আবারও বলছি, পত্রপত্রিকা থেকে নেওয়ার বেলায় যদি অথরের নাম থাকে, যদি অথরের নাম থাকে, তাহলে অথরের নামটাই প্রাধান্য পাবে, মানে অথর কমা সাল, তো অথরের শেষ নাম কমা সাল।
আর অথরের নাম যদি না থাকে তাহলে পত্রিকার পূর্ণ নামটা ব্যবহৃত হবে, ঠিক আছে? তাহলে দা ডেইলি স্টার কমা সাল। আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে যেখানে অথরের নাম আছে সেখানে অথরের নামটা প্রাধান্য পাবে, অথরের নাম না থাকলে ওয়েব ডোমেইনের নাম বা পত্রিকার নামটাই হবে, ওয়েব ডোমেইনের নাম বা পত্রিকার নামটাই গণ্য হবে। আশা করি এটাও বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট, আমার ইলেকট্রিসিটি আসছে তো আমি লাইনটা চেঞ্জ করে দিই। আচ্ছা, ওকে। আশা করি এখনো কথা ঠিক মতো ক্লিয়ার শোনা যাচ্ছে। তো যেটা বললাম যে পত্রিকায় যদি আপনারা দেখেন যে কোনো অথরের নাম আছে, অথরের নামটা এখানে প্রাধান্য পাবে। আমরা এক্সেপশন গুলো বলতেছি এবং সফটওয়্যার শিখলে এগুলো আরো ইজি হয়ে যাবে। এইবার আমরা যদি এমন হয় যে ডেট নাই, মানে কোনো একটা ইয়াতে ডেট নাই, তখন আমরা কি কি করব? যদি ডেট যদি না থাকে তাহলে সোজা কথা ডেটের জায়গায় ছোট হাতের এন ডট ডি। আবারও বলছি, ডেট যদি না না থাকে ডেটের জায়গায় ছোট হাতের এন ডট ডি লিখবেন। যদিও প্রায় সব ডকুমেন্টেরই ডেট আছে, তবুও যদি দেখেন যে আপনি একটা জায়গা থেকে তথ্য নিয়েছেন, হয়তো কোনো একটা ওয়েবসাইট থেকে, ব্লগ ওয়েবসাইট, সেখানে আপনি দেখতেছেন যে নেই, মানে ডেটটা নেই, ঠিক আছে? তাহলে ছোট হাতের এন ডট ডি এটা লিখবেন। এন ডট ডি লিখলে বোঝা যাবে যে এই এই সোর্সের কোনো ডেট পাওয়া যায়নি, তবে এরকম সোর্স কম ব্যবহার করাই ভালো বা না ব্যবহার করাই ভালো। এইবার একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা হলো, ধরুন, খুব মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু, ধরুন কোনো একটা তথ্য আপনি আমার আর্টিকেলে পাইছেন, মানে কোনো একটা তথ্য আপনি আমার আর্টিকেল পড়তে গিয়ে পাইছেন, কিন্তু আমি নিজেই এই তথ্যটা নিয়েছি রহিম মিয়া থেকে। মানে কোনো একটা তথ্য আপনি আমার আর্টিকেল পড়তে গিয়ে পাইছেন, আমি নিজেই তথ্যটা রহিম মিয়ার কাছ থেকে নিয়েছি। আপনি কি ক্রেডিট আমাকে দেবেন না রহিম মিয়াকে দেবেন বলেন তো? চ্যাট বক্সে জানান, এম কে দেবেন মানে মোর্শেদকে দেবেন না রহিম মিয়া আর কে দেবেন, চ্যাট বক্সে জানান তো। প্রশ্নটা আশা করি বুঝতে বুঝতে পারছেন। আপনি আমার আর্টিকেল পড়তে গিয়ে একটা তথ্য পাইছেন, কিন্তু ওই তথ্যটা আমি নিজেই নিছি আরেকজনের কাছ থেকে। তাহলে আপনি রেফারেন্সিংটা কাকে করবেন? মোর্শেদকে নাকি রহিম মিয়াকে করবেন? উত্তর হচ্ছে রহিম মিয়াকে করবেন, এবং আপনার শিওর হতে হবে যে রহিম মিয়া এই কথাটা বলছে কিনা, ঠিক আছে? বুঝতে পারছেন? যেমন আমি একটা উদাহরণ দেই। আমরা একটু আগে যে পেপারটা দেখতেছিলাম, এই পেপারটার মধ্যে লেখা আছে যে, ধরুন এই যে দাস এটল, তিনি বলছে কি, যে দাস এটল বলছে প্রায় 90% হাউস হোল্ড খাদ্যাভাবে ভুগতেছে। প্রায় 90% হাউস হোল্ড খাদ্যাভাবে ভুগতেছে, এই কথাটা কে বলছে? দাস এটল 2020। দাস এটল উনি এই কথাটা বলছে। তো এই বাক্যটা আপনি পাইছেন কার পেপারে? এই বাক্যটা পাইছেন আপনি এদের পেপার, দেখেন, এই বাক্যটা আপনি পাইছেন এদের পেপারে, কিন্তু এই বাক্যটার মালিক কে? এই বাক্যটার মালিক হলো দাস এটল। এই বাক্যটার মালিক হলো দাস এটল, এরা কিন্তু না। তাহলে আপনি ক্রেডিট কাকে দেবেন? ক্রেডিট দেবেন অবশ্যই দাস এটলকে, এবং আপনার অবশ্যই দাস এটলের যে পেপারটা, সেই পেপারটা পড়ে এটা শিওর হতে হবে যে দাস এটল আসলে এই কথাটা বলছে কিনা। তাহলে আমরা যদি সোজা কথাই বলি, তথ্য যার ক্রেডিট তার। আবারও বলছি, তথ্য যার ক্রেডিট তার। কোথায় পেয়েছি পেয়েছি সেটা মুখ্য নয়, কোথায় পেয়েছি সেটা মুখ্য নয়, বরং তথ্যটা কার সেটা মুখ্য। তথ্যটা কার সেটা মুখ্য, ঠিক আছে? এখন অনেকে বলতে পারেন যে ভাই, যদি এমন হয় যে আমি এই পেপারে দাস এটলের এই তথ্যটা পাইছি, কিন্তু দাস এটলের পেপারটা আমি খুঁজে পাচ্ছি না, তাহলে কি তথ্যটা ব্যবহার করতে পারবো? যদি তবুও পারবেন, একটা সিস্টেম আছে, সেক্ষেত্রে আমরা পেপারে এইভাবে লিখবো, অ্যাকর্ডিং টু দাস এটল, ব্র্যাকেটে লিখবো এজ সাইটেড ইন, মানে আমরা অমুক জায়গায় পাইছি। দেখেন আমরা কিভাবে লিখবো জানেন? অ্যাকর্ডিং টু দাস এটল এজ সাইটেড ইন, এবার এই এই পেপারকে রেফারেন্সিং করবো, মানে এই এই পেপারকে আবার ক্রেডিট দেবো। মানে আমরা বলছি যে আমরা দাস এটল এটা বলছে, কিন্তু আমরা পাইছি হচ্ছে এই পেপারে, চাইলে আমরা এইভাবেও বলতে পারবো। তবে একটা ভালো কথা বলে দিই, যারা আমরা ভালো পেপার গুলা নেই সাইট করার জন্য, মানে ভালো ভালো পেপার গুলা বেছে নেই, সেক্ষেত্রে আর কি এরকম রেফারেন্সিংটা ভুল করে না। মানে ওখানে দাস এটল লিখছে মানে অবশ্যই দাস দাস এটল এই কথাটা বলছে বলে লিখছে। ভালো পেপার গুলা যখন আপনার সাইট সাইট করবেন তখন এই কনফিডেন্সটা আপনার থাকবে। তাহলে সোজা কথা, তথ্য যার ক্রেডিট তার, তথ্য যার ক্রেডিট তার, এই জিনিসটা শুধু মাথায় রাখবেন, ওকে? আচ্ছা, পেজ নাম্বার কখন দেবেন? পেজ নাম্বার এপি স্টাইলে পেজ নাম্বার দিতে হয় যদি আমরা কারো কাছ থেকে কোটেশন ব্যবহার করি।
যদি আমরা কারো কাছ থেকে কোটেশন মানে কোনো তথ্য হুবহু ব্যবহার করি, মানে কোনো চেঞ্জ না করে কোটেশন আকারে, তখন পেজ নাম্বার দিতে হয় এই পেজ স্টাইলে। ঠিক আছে, আমরা কিভাবে দেবো এগুলো আমরা শেখাবো, আজকে ক্লাস শিখবেন, আগামী ক্লাস শিখবেন। এই পেজ স্টাইলে পেজ নাম্বারটা দিতে হয় যখন আমরা কোটেশন ব্যবহার করি, তখন অন্যথায় আমাদের পেজ নাম্বার দেওয়া লাগে না। এখন অনেকে প্রশ্ন করবেন, ভাই বুকস কিভাবে সাইট করবো? বুকস এর ক্ষেত্রে একই নিয়ম, ওই যে ইনটেক্স সাইটেশনে অথরের নামের শেষ অংশ কমা সাল, দুইজন অথর হলে ওই যে মাঝখানে এন্ড কমা সাল। মানে বইয়ের ক্ষেত্রে একই নিয়ম, বুক চ্যাপ্টারের ক্ষেত্রে একই নিয়ম। মানে বুক বুক চ্যাপ্টারের ক্ষেত্রে বুক চ্যাপ্টার যিনি লিখছে তাদের নামের শেষ অংশ সাল। এখানে আর কোনো নিয়মের ভিন্নতা নাই। ঠিক আছে, অর্থাৎ সোজা কথা, ছোট রেফারেন্স হবে অথর কমা সাল এই নীতিতে। একজন অথর হলে অথরের নামের শেষ অংশ কমা সাল, দুইজন অথর হলে দুজনের নামের শেষ অংশ মাঝখানে এন্ড কমা সাল, দুইয়ের অধিক হলে ইটি এল ডট থাকবে। এভাবে ঠিক আছে, সবগুলো নিয়ে মুখস্থ করার দরকার নেই, কারণ আগামী ক্লাসে যখন সফটওয়্যার শিখবো, সফটওয়্যার এগুলো অটোমেটিক করে দেবে। মানে নিয়মটা আপনার মুখস্থ রাখা লাগবে না, আপনার হয়ে সফটওয়্যারের এগুলো মুখস্থ আছে। আপনি শুধু মানে কোড কোড না, মানে আপনি নির্দেশনা দেবেন, সে আপনাকে আউটপুট দিয়ে দেবে। ফলে এখনো যা পড়াইছি বেসিকের জন্য পড়াইছি, কিন্তু এগুলো আমাদের মুখস্থ করা লাগবে না। তবে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই সামান্য ভদ্রটি কারণে পেপার জার্নাল রিভিউতে নেবে না হয়তো আপনার। ঠিক আছে, যদি একেবারেই মানে চোখে পড়ার মতো ভুল হয়ে যায় আর কি। তো এই হলো এপি স্টাইলে ইনটেক্স সাইটেশনের বেসিক কিছু নিয়ম কানুন বললাম আমরা। ঠিক আছে, এপি স্টাইলে ইনটেক্স সাইটেশনের বেসিক কিছু নিয়ম কানুন বললাম। তো যারা এখানে আমরা এপি স্টাইল ব্যবহার করি, বিশেষ করে সোশ্যাল সায়েন্স, কলা, যদিও কলা অনুষদে এমএল স্টাইল ব্যবহার করে, এপি এমএল এ অলমোস্ট সেম। এপি তে আমরা অথর কমা সাল ব্যবহার করি, আর এমএল এ তে হচ্ছে অথর কমা পেজ নাম্বার। এমএল এ হচ্ছে যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়েন তাদের তাদের জন্য, বা যারা হিস্ট্রি তাদের জন্য। ঠিক আছে, তো এপি এমএল এ প্রায় সেম। তো এপি স্টাইলটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বিখ্যাত এবং এটা সবচেয়ে বেশি ব্যাকগ্রাউন্ড কভার করে দুনিয়ার। বলা যায় যদি এই দুনিয়াতে 1 লাখ জার্নাল থাকে, 80,000 জার্নাল এই স্টাইলটা ফলো করে। এটা আস্তে আস্তে সব ব্যাকগ্রাউন্ডকে আত্মীকরণ করতেছে, মানে সব ব্যাকগ্রাউন্ডে আস্তে আস্তে এই স্টাইলটা নিয়ে নিতেছে। তো যেটা বললাম যে এপি স্টাইলটা, এটা হচ্ছে এপি স্টাইলের ইনটেক্স সাইটেশন করার নিয়ম। আচ্ছা, ভ্যানকোভার স্টাইল যেটা, ভ্যানকোভার স্টাইল অর্থাৎ যেটা ইঞ্জিনিয়ারিং, পিওর সায়েন্স, এগ্রিকালচার, ক্লিনিক্যাল এই ব্যাকগ্রাউন্ডগুলোর জন্য যেটা দরকার, এটাকে বলে ভ্যানকোভার স্টাইল বা নাম্বারিং স্টাইল। আমরা নাম্বারিং স্টাইল লিখে মনে রাখলে বেশি ভালো। নাম্বারিং স্টাইল বলবেন এটাকে। ঠিক আছে, নাম্বারিং স্টাইলের একটা নিয়ম জানলে সবগুলো নাম্বারিং স্টাইলের নিয়ম কানুন জানা হয়ে যাবে। তো খেয়াল রাখবেন, যারা নাম্বারিং স্টাইল করে তাদের ন্যারেটিভ রেফারেন্স খুবই কম হয়, তাদের মূলত প্যারেনথেটিক্যাল রেফারেন্সটাই বেশি হয়। আবার বলছি, যারা নাম্বারিং স্টাইল ব্যবহার করে, বিশেষ করে যারা এখানে পিওর সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ আছেন, আপনাদের নেগেটিভ রেফারেন্স খুবই কম। আপনাদের রেফারেন্স হয় বাক্যের শেষে, সাধারণত বাক্যের শেষেই মূলত হয়, নেগেটিভ রেফারেন্স নাই বললে চলে বা খুব রেয়ার। যেমন এই আর্টিকেলটা দেখেন, বাক্যের শেষে ওয়ান, বাক্যের শেষে টু, বাক্যের শেষে থ্রি, বাক্যের শেষে ফোর ফাইভ সিক্স সেভেন। মানে যারা, আবারও বলছি, যারা ন্যারেটিভ স্টাইলে সরি, যারা ভ্যানকুভার স্টাইল বা নাম্বারিং স্টাইলে কাজ করবেন, আপনাদের ন্যারেটিভ সাইটেশন কম, আপনাদের প্যারেন্থেটিক্যাল বেশি, মানে বাক্যের শেষেই বেশি। এজন্য আপনাদের জন্য ছোট রেফারেন্সটা ইজি, শুধু সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন। যারা এইসব ব্যাকগ্রাউন্ড আছে না, আপনাদের জন্য ইনটেক্স সাইটেশনটা খুব ইজি। এখন অন্য ব্যাকগ্রাউন্ডে কেন ন্যারেটিভ সাইটেশনটা মানে বেশি হয় বলি, তারা সোশ্যাল সায়েন্স, বিজনেস বা কলা, তাদের তো অনেক আর্গুমেন্ট থাকে। অমুক এটা বলেছে, তমুক এটা বিবৃত করেছে, এরকম কিছু আর্গুমেন্ট থাকে, তাই না? এই জন্য দেখবেন যে এসব ব্যাকগ্রাউন্ডে লিটারেচার রিভিউ লিখতে গেলে বারবার ন্যারেটিভ রেফারেন্সিং হয়, বারবার প্যারেন্থেটিক্যাল একটু কম হয়, তুলনামূলক কম হয়। আর ইঞ্জিনিয়ারিং, পিওর সায়েন্স, মেডিকেল, এগ্রিকালচার এসব ব্যাকগ্রাউন্ডে ন্যারেটিভ খুব কম, বাক্যের শেষে ওয়ান টু থ্রি দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল হয়। তবুও এই ব্যাকগ্রাউন্ডে যারা আছেন আপনারাও চাইলে ন্যারেটিভ করতে পারেন। তা আপনারা ন্যারেটিভ কিভাবে করবেন, সোজা উপায় বলে দেই। এতক্ষণ এপিএ তে যা যা শিখছেন একদম সবই তা, শুধু এপিএ তে যেখানে সাল হয়, এপিএ তে যেখানে ইয়ার হয়, ভ্যানকুভারে সেখানে নাম্বার হয়, ভ্যানকুভারে সেখানে নাম্বার হয়। যেমন আপনি মোর্শেদ আলমের 2018 সাল থেকে, 18 সালের পেপার থেকে তথ্য নিচ্ছেন, আপনি বলবেন যে অ্যাকর্ডিং টু আলম ব্র্যাকেটে ওয়ান, অ্যাকর্ডিং টু আলম ব্র্যাকেটে ওয়ান। দেখেন আমি এই যে এখানে খুব ভালো করে দেখাই। আবারও বলছি, যারা আপনারা ভ্যানকুভার স্টাইলে কাজ করবেন, আপনাদের কিন্তু খুব বেশি ইয়া লাগবে না, মানে আপনাদের নেগেটিভ রেফারেন্স লাগবে না। তবু লাগলে কিভাবে করবেন দেখাই দেই যে অ্যাজ এমফাসাইজড বাই ওয়াটকিন্স টুল, মানে সালের জায়গায় সংখ্যা, এবং সংখ্যাটা সিরিয়াল বাই সিরিয়াল পেপারে আসতে থাকবে, একদম ওয়ান টু থ্রি সিরিয়ালিং করে পেপারে আসতে থাকবে। ঠিক আছে, এই যে দেখেন সিমন্স এট অল থ্রি, যদি এটা এপিএ হতো, এপিএ হইলে হয়তো কি সিমন্স এট অল ব্র্যাকেটে থাকতো সাল,
আর ভ্যানকুভারে হচ্ছে সিমন্স এট অল, ব্র্যাকেটে হচ্ছে 1 2 3, এগুলো সিরিয়াল অনুযায়ী আগাতে থাকবে। তো এসব ব্যাকগ্রাউন্ডে নেগেটিভ রেফারেন্স কম, তবুও থাকলে কিভাবে থাকতে হবে এই যে আপনাদেরকে বলে দিলাম, শুধু সালের জায়গায় সংখ্যাটা বসাবেন। এই এটা খুবই ইজি, আর তেমন কোনো প্যারা নাই বা তেমন কোনো পেইন নেই, ঠিক আছে। ওই সংস্থা থেকে নিল এক জায়গায় যে ধরেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ব্র্যাকেটে থাকবে ওই যে ইয়াটা আর কি, নাম্বারটা আর কি, মানে নাম্বারটা সিরিয়াল বাই সিরিয়াল সামনে আগাবে। এটা হচ্ছে দুনিয়ার সব নাম্বারিং স্টাইলের ক্ষেত্রে নিয়ম, সেটা ভ্যানকুভারের হোক, IEEE স্টাইল হোক, CSA স্টাইল হোক, নেচার স্টাইল হোক, সবগুলোর নিয়ম কিন্তু একই রকম, ঠিক আছে। এ আর কি। ওই যে আমরা যেটা বললাম যে তথ্য পাইছেন মোর্শেদ আলমের পেপারে, তথ্যটা হচ্ছে রহিম মিয়া, সেটা কিভাবে করবেন, এই যে অ্যাকর্ডিং টু রহিম মিয়া অ্যাজ সাইটেড বাই মোর্শেদ এটল সংখ্যা। অর্থাৎ দেখেন নিয়মে কোনো চেঞ্জ নেই, একটাতে সাল আছে একটাতে সাল নাই আর কি, ঠিক আছে। তো যারা ভ্যানকুভারে কাজ করবেন আপনাদের বেশিরভাগ রেফারেন্স বাক্যের শেষে হবে, ফলে আপনাদের ইনটেক্সট সাইটেশনটা তুলনামূলক খুবই ইজি। আসলে রেফারেন্সিং একটা স্টাইল শিখলে সব স্টাইল মোটামুটি শেখা হয়। তাহলে আমরা ইনটেক্সট সাইটেশন ভ্যানকুভার শিখলাম, এবং আমরা এপি স্টাইল শিখলাম। ভ্যানকুভার এবং এপি স্টাইলে আমরা ইনটেক্সট সাইটেশনটা শিখলাম, ম্যানুয়ালি কিভাবে করতে হয়, সফটওয়্যার তো আমাদেরকে অটো করে দেবে, আগামী ক্লাসে আমরা দেখবই, ঠিক আছে। আমি এই ম্যানুয়ালটা আপনাদেরকে দিয়ে দেবো, ম্যানুয়ালটা দিয়ে দিলে আপনাদের জন্য ভালো হবে। তো যদি আপনারা কখনো আহ ধরো অনেকে জিজ্ঞেস করে যে ভাই একটা ছবিকে কিভাবে সাইট করবো, ছবি, সোজা কথা, ছবির নিচে লিখে রাখবেন যে ধর মোর্শেদ এট অল 2020, বা লিখে রাখবেন যে ফিগার 1, ফিগার 1 কি, ধরেন একটা গাছের দৃশ্য যেখানে একজন বয়স্ক মানুষ বসে আছে, এরপর ব্র্যাকেট হচ্ছে ইনটেক্স সাইটেশনের নিয়মের কোনো চেঞ্জ নেই। আমরা অনেকে একটু কঠিন ভাবি যে ভাই বুকস হলে কিভাবে করব, বুক চ্যাপ্টার হলে কিভাবে করব, পত্রিকা হলে কিভাবে করব, ছবি হলে কিভাবে করব, ফিগার হলে কিভাবে করব। উত্তর হচ্ছে নিয়মে কোনো চেঞ্জ নেই, আপনি যেটা শিখছেন ওইটাই। আমরা বিভিন্ন ছবির নিচে লিখে দেই ফটো সোর্স মোর্শেদ অ্যান্ড খোরশেদ 2022, এভাবে লিখে দিই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কাজ করতে করতে যখন হাত চলে আসবে তখন আপনি দেখবেন আপনার কাছে এতটা কঠিন লাগতেছে না। এখানেও ভ্যানকুভারের ক্ষেত্রে যদি আপনি কখনো কারো কাছ থেকে কোটেশন নেন, কোটেশন নিলে অর্থাৎ হুবহু কোনো তথ্য নিলে তখন পেজ নাম্বারটা বাড়তি দেওয়া লাগবে, পেজ নাম্বার, মানে যে লাইনটা নিছেন ওই লাইনটা কোন নাম্বার পেজে, পেজ নাম্বারটা বাড়তি দেওয়া লাগবে। তাহলে আশা করি ইনটেক্সট সাইটেশনের মামলাটা গেছে, ঠিক আছে, মানে ইনটেক্সট সাইটেশনটা আশা করি আপনারা করতে পারবেন। এখন যারা হাওয়ার্ড স্টাইলে কাজ করবেন পুরাটাই এপি এপি এর মতো, খালি চোখে দেখে বুঝবেন না যে কোনটা হার্ভার্ড কোনটা এপি, বলা যায় একই নিয়ম। শিকাগো অথরিটি স্টাইলও পুরো এপি এর মতো, এমএলএ স্টাইল অলমোস্ট এপি এর মতো, শুধু এমএলএ তে যেখানে এপি যেখানে সাল হয়, এমএলএ তে সেখানে পেজ হয়, একই একই রকম। আর যারা নাম্বারিং স্টাইল করবেন 99.9% সব স্টাইল একই। আমরা আগামী ক্লাসে এটা প্রমাণ দেবো, বা আপনারা নিজেরা ওটা মিলে দেখতে পারবেন। তাহলে এই গেল ইনটেক্সট সাইটেশনের আলাপ। আমরা বিশ্ববিদ্যালয় লাইফে এগুলোর জন্য কত ঘন্টা আমরা নষ্ট করি, অথচ কত সহজ পড়াশোনা, ঠিক আছে। এই গেল ইনটেক্সট সাইটেশনের আলাপ। এখন আমরা পূর্ণাঙ্গ রেফারেন্স নিয়ে কথা বলবো, কারণ ইনটেক্সট দিলে তো হবে না, পূর্ণাঙ্গ রূপটা তো দেওয়া লাগবে, তাই না। এখন আমরা পূর্ণাঙ্গ রেফারেন্স নিয়ে কথা বলবো। এই পূর্ণাঙ্গ রেফারেন্সকে আমরা ফুল রেফারেন্স বলি বা বিবলিওগ্রাফি বলি। ফুল রেফারেন্স বা বিবলিওগ্রাফি বলি, যদিও এই দুটো শব্দের মধ্যে একটু তফাৎ আছে, এই দুটো শব্দের মধ্যে একটু তফাৎ আছে। কি তফাৎ? আচ্ছা বলেন তো, একটা রিসার্চ আর্টিকেলে যতগুলো ছোট রেফারেন্স হবে ততগুলোই তো পূর্ণাঙ্গ রেফারেন্স হওয়ার কথা, তাই তাই না? চ্যাট বক্সে বলেন। মানে যতগুলো ছোট রেফারেন্স হবে ততগুলোই তো পূর্ণাঙ্গ রেফারেন্স হওয়ার কথা, তাই না? মানে এটাই তো কমন সেন্স, যে উপরে যতগুলো ছোট রেফারেন্স নিচে ততগুলো পূর্ণাঙ্গ রেফারেন্স, রাইট। রিসার্চ আর্টিকেল লিখতে গেলে সাইটেশন যতগুলা হবে পূর্ণাঙ্গ রেফারেন্সও ততগুলা হবে। রিসার্চ আর্টিকেল লিখতে গেলে সাইটেশন যতগুলা হবে পূর্ণাঙ্গ রেফারেন্স ততগুলা হবে। কিন্তু থিসিস লিখতে গেলে, মানে একাডেমিক অ্যাফিলিয়েশনে যে আমরা লিখি থিসিস, থিসিস লিখতে গেলে সাইটেশন যতগুলা হবে পূর্ণাঙ্গ রেফারেন্সও ততগুলা হবে, সাইটেশন যতগুলো হবে পূর্ণাঙ্গ রেফারেন্স ততগুলো হবে, প্লাস প্লাস এমন কোন সোর্স যেটা থেকে আপনি তথ্য নেন নাই কিন্তু আপনি উপকৃত হয়েছেন। মনে করেন কোন একটা আর্টিকেল থেকে আপনি তথ্য নেন নাই কিন্তু আপনি আর্টিকেলটা থেকে উপকৃত হয়েছেন, সেক্ষেত্রে সেটাকেও পূর্ণাঙ্গ ওই জায়গায় স্থান স্থান দেবেন। আবারও বলছি, রিসার্চ আর্টিকেলে যতগুলো ছোট রেফারেন্স ততগুলো বড় রেফারেন্স। কিন্তু থিসিস লিখতে গেলে, মানে একাডেমিক্যালি আমরা যে রিসার্চ করি, থিসিস লিখতে গেলে থিসিসটা তো অনেক বড় হয়, থিসিস লিখতে গেলে যতগুলো ছোট রেফারেন্স ততগুলো পূর্ণাঙ্গ রেফারেন্স তো দেবই, পাশাপাশি কোনো সোর্স বা কোনো বই পড়ে আমি উপকৃত হয়েছি সেটাও আমি এখানে অ্যাড
করব। তার মানে কি, তার মানে বিবলিওগ্রাফি একটু বড়, মানে পূর্ণাঙ্গ রেফারেন্স বা ফুল রেফারেন্সের চাইতে বিবলিওগ্রাফি একটু বড়। তবে এগুলো সাথে কনফিউশন করে মাথা নষ্ট করার দরকার নেই, এগুলো একই হিসাবে, মানে ওয়ার্ল্ড ওয়াইড এগুলাকে একই শব্দ হিসাবে ধরে। এগুলো নিয়ে মানে মাথা ফাটাফাটি করার দরকার নেই। তো বুঝতে বুঝতে পারছেন সূক্ষ্ম তফাৎটা কোন কোন জায়গায়। এই জন্য রিসার্চ আর্টিকেলের বেলায় পূর্ণাঙ্গ রেফারেন্সকে আমরা লিখি রেফারেন্স, আর থিসিসের বেলায় পূর্ণাঙ্গ রেফারেন্সকে আমরা লিখি বিবলিওগ্রাফি। ঠিক আছে, বা শব্দটা হচ্ছে বিবলিওগ্রাফি বলে আমরা লিখি। ওকে, এবার আমরা কেমনি বিবলিওগ্রাফি লিখবো সেই আলাপে আসতেছি। 10 10 সেকেন্ড প্লিজ। ওকে, আচ্ছা। তো বিবলিওগ্রাফি বা পূর্ণাঙ্গ রেফারেন্স নামটা আমরা যেটাই বলি না কেন, এটা লিখতে গেলে আমাদের 4টা জিনিস লাগবে। যে কোনো পূর্ণাঙ্গ রেফারেন্স লিখতে গেলে 4টা জিনিস লাগে। শুধু লয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, লয়ের ক্ষেত্রে কেস নাম্বারটা দিলে হয়ে যায়। তো যে কোনো পূর্ণাঙ্গ রেফারেন্স লিখতে আমাদের 4টা জিনিস লাগে: অথর, ডেট, টাইটেল, সোর্স। অথর, ডেট, টাইটেল, সোর্স। অথর, ডেট, টাইটেল, সোর্স, এই 4টা জিনিস লাগে পূর্ণাঙ্গ রেফারেন্স লিখতে। দেখেন, ছোট রেফারেন্স লিখতে তো আমাদের মাত্র দুইটা এলিমেন্ট লাগতো, অথর এবং ডেট। এপি স্টাইলে শুধু অথর এবং ডেট, আর ভ্যানকুভার স্টাইলে শুধু নাম্বারটা লাগতো। আর পূর্ণাঙ্গ রেফারেন্স লিখতে 4টা জিনিস লাগে: অথর, ডেট, টাইটেল, সোর্স। যেমন যেমন উদাহরণ খেয়াল খেয়াল করেন, এই যে আমি এখানে বিভিন্ন রেফারেন্সিং স্টাইলে কোনো একটা রেফারেন্সের পূর্ণাঙ্গ রূপ এখানে আমি লিখছি আর কি। এই দেখেন, অথর, কি 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 জিনিস আছে দেখেন। এই যে অথর আছে, অথর, অথর আছে, তারপর আছে ডেট, অথর আছে, ডেট আছে, তারপর আছে টাইটেল মানে শিরোনামটা আর কি। টাইটেল, অথর, ডেট, টাইটেল, আর শেষে আছে সোর্স। দেখেন, সব মিলিয়ে 4টা জিনিস, মানে একটা পূর্ণাঙ্গ রেফারেন্স লিখতে গেলে 4টা জিনিস লাগে: অথর, ডেট, টাইটেল আর সোর্স। সোর্স মানে হচ্ছে ইউআরএলটা, বা কোন জার্নালে প্রকাশ হয়েছে, জার্নালের নাম, ডিওআই, মানে এই আর্টিকেলের নাম ঠিকানা সংক্রান্ত যত ইনফো আছে সবগুলা ইনফোরে বলে হচ্ছে সোর্স। যেমন একজন ব্যক্তির নাম, তার নাম, প্রথমে নাম, তারপর সাল, তারপর শিরোনাম। আর সোর্স মানে হচ্ছে, সোর্স মানে অনেক কিছু, যেমন তার এনআইডি নাম্বার, মানে আর্টিকেল ক্ষেত্রে ডিওআই নাম্বার, জার্নালের নাম, ইত্যাদি ইত্যাদি। এগুলো রেফারেন্সিং সফটওয়্যার অটোমেটিক করে দেবে। তাহলে দেখেন, পূর্ণাঙ্গ রেফারেন্স লিখতে গেলে আপনি যেই স্টাইলে লিখেন না কেন, দেখেন এই যে এপি স্টাইল হোক, ভ্যানকুভার স্টাইল হোক, 4টা জিনিস আপনার লাগবে। দেখেন এই যে এটা তো উপরেরটা এপি, পরেরটা হচ্ছে ভ্যানকুভার। দেখেন ভ্যানকুভারে লিখলেও প্রথমে লাগলো কি, অথর। দেখেন এই যে প্রথমে অথর, এই যে অথর লাগলো। পরে এই যে টাইটেল, পরে লাগলো টাইটেল, টাইটেল লাগলো, অথর, টাইটেল। খেয়াল করেন, পরে লাগলো হচ্ছে ডেট, যে ডেট, ডেট লাগলো। আর পরে সোর্স, সোর্স মানে লিঙ্কটা, হ্যাঁ সোর্স মানে লিঙ্ক। ভ্যানকুভার স্টাইল সেম, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, আইইইই স্টাইল, সব স্টাইলে দেখেন। তফাৎটা কিন্তু বলতে গেলে খালি চোখে দেখাই যায় না। মানে আপনাকে যদি কেউ না বলে দেয়, আপনি তফাৎটা ধরতে পারবেন একই জিনিস। এপিএ তে সালটা হয় অথরের পরে, এপিএ তে সালটা হয় অথরের পরে, ভ্যানকুভারের সালটা হয় টাইটেলের পরে। আর কোনো তফাৎ নাই দেখেন। আর হয়তো দাড়ি কমা তফাৎ আছে, যেমন এপিএ তে সালের মধ্যে ব্র্যাকেট আছে, ভ্যানকুভারের সালের মধ্যে ব্র্যাকেট নাই, এরকম কিছু তফাৎ আছে। এগুলো আমাদের মুখস্থ রাখা লাগবে না। কিন্তু আপনারা এইটা তো বুঝতে পারতেছেন যে পূর্ণাঙ্গ রেফারেন্সে এলিমেন্ট সেম। আমরা কি এটা বুঝতে বুঝতে পারতেছি যে স্টাইল, রেফারেন্সিং স্টাইল যেটাই হোক, পূর্ণাঙ্গ রেফারেন্সে এলিমেন্ট সেম? এটা কি আমরা বুঝতে পারতেছি? চ্যাট বক্সে জানাবেন। রাইট, আশা, থ্যাঙ্কস। ওকে, আরো যারা লিখতেছেন, ওকে, তার মানে এলিমেন্ট গুলা সেম। অর্থাৎ আমি যদি 4টা জিনিস একটা আর্টিকেলে জানি, তাহলে আমার কিন্তু পূর্ণাঙ্গ রেফারেন্স করা খুবই ইজি। পূর্ণাঙ্গ রেফারেন্স করা খুবই খুবই ইজি। ঠিক ঠিক আছে, তাহলে কি কি লাগবে? অথর, অথর, ডেট, টাইটেল, সোর্স। আবারও বলছি, অথর, ডেট, টাইটেল, সোর্স, এই 4টা জিনিস আমার লাগবে। এই 4টা জিনিস হলেই আমার পূর্ণাঙ্গ রেফারেন্সটা হয়ে যাবে। এখন অনেক হয়তো বলতে পারেন, ভাই আমরা যখন ম্যানুয়ালি রেফারেন্স করি তখন তো ইনটেক্সট সাইটেশনটা খুবই ইজি, কারণ অথর সাল। কিন্তু পূর্ণাঙ্গ রেফারেন্সটা তো অনেক কঠিন, কারণ সব অথরের নাম লিখতে হয়, লিঙ্ক দিতে হয়, আরো আরো অনেক কিছু দিতে দিতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? মানে পূর্ণাঙ্গ রেফারেন্সটা কিন্তু ম্যানুয়ালি করা অনেক কঠিন, তাই তাই না? অনেকগুলা ইনফো এখানে দেওয়া দেওয়া লাগে।
যেন তেন কথা না, আসলে কিন্তু একটা সময় লাগে। তো আপনাদের জন্য একটা ভালো বিষয় আছে, ভালো বিষয় হইলেও, যেমন ধরুন আমি আমার গবেষণায় এই আর্টিকেল থেকে একটা তথ্য নিছি, আমি আমার গবেষণায় এই আর্টিকেল থেকে একটা তথ্য নিছি। এই আর্টিকেলটা হচ্ছে প্রকাশ হয়েছে কবে, 2021-এ। আর্টিকেলের পাঠক হলো এমডি সালমান সোহেল। আচ্ছা বলেন তো, এই আর্টিকেল থেকে যদি আমি কোনো একটা তথ্য নেই, আমি যদি এপি স্টাইল ফলো করি, তাহলে সেটার ইনটেক্সট সাইটেশন কি হবে বলেন তো? আমি যদি এই আর্টিকেল থেকে কোনো একটা তথ্য নেই, তাহলে এটার ইনটেক্সট সাইটেশন কি কি হবে বলেন তো? চ্যাট বক্সে কেউ লিখতে পারেন পারেন কিনা দেখি। এটার ইনটেক্সট সাইটেশন কি হবে? এই যে স্ক্রিনে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, আমি দেখি এখানে কেউ বলতে পারেন কিনা। ওকে, আমি সবারটা দেখছি। একজন লিখছেন, অনেকে লিখতে পারতেন কিন্তু সালটা কেন লিখতেছেন না। একজন লিখছেন সহেল এট অল, তো সালটা লিখতে হবে না? সালটাও তো লিখতে হবে। ওকে, রাইট রাইট। তার মানে হবে কি দেখেন, এই আর্টিকেল থেকে যখন কোনো তথ্য নেই, ইনটেক্সট সাইটেশনে কি হবে? হ্যাঁ, সোহেল এটল 2021। এখন ব্র্যাকেট হবে কি হবে না সে আলাপ আমরা পরে আসতেছি। মানে সোহেল এটল 2021 এই জিনিসটা হবে, তাই তাই না? অ্যাকর্ডিং টু সোহেল এটল 2021 অমুক এটা বলেছে, বা পুরা বাক্যটা হয়ে শেষে শেষে থাকবে সোহেল এটল, এভাবে হবে। ঠিক আছে, ওকে। যারা লিখতেছেন এখন সবার হচ্ছে, এখন প্রায় সবার হচ্ছে। তাহলে সোহেল এটল 2021, যদি আমি এই আর্টিকেল থেকে কোনো তথ্য নিই এপি স্টাইলে, এটা হবে। কিন্তু পূর্ণাঙ্গ রেফারেন্স লিখতে গেলে সব অথরের নামের শেষ অংশ লাগবে, সাল লাগবে, ডেট লাগবে, সোর্স লাগবে, অনেক ঝামেলা, তাই তাই না? এই ঝামেলা থেকে আমাদেরকে মুক্তি দেবে গুগল স্কলার। দুনিয়ার যে কোনো রিসার্চ আর্টিকেলের টাইটেলটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দুনিয়ার যে কোনো রিসার্চ আর্টিকেলের টাইটেলটা কপি করবেন, কপি করে গুগল স্কলারে যাবেন। দেখেন, কপি করে গুগল স্কলারে যাবেন, গুগল স্কলার তো ফ্রি। দুনিয়ার যে কোনো রিসার্চ আর্টিকেলের টাইটেল আপনি গুগল স্কলারে গিয়ে ওই টাইটেলটা ছেড়ে ছেড়ে দেবেন। ওই টাইটেলটা ছেড়ে দিলে, এই যে আপনাদের এখানে এখন দেখাচ্ছে, ওই টাইটেলটা ছেড়ে দিলে এরপর নিচে লেখা আছে সাইট। সাইট শব্দে ক্লিক করবেন, সাইট। সাইট শব্দে ক্লিক করার সাথে সাথে দেখেন তো কি আসছে, আমরা কি বুঝতে পারছি? স্ক্রিনে কি আসছে আমরা কি বুঝতে পারছি? আমাদের চলে চলে আসছে না বিভিন্ন বিখ্যাত স্টাইলের পূর্ণাঙ্গ রেফারেন্স কি হবে, যেমন এপিএ তে পূর্ণাঙ্গ রেফারেন্স কি হবে, ভ্যানকুভার এপিএ, ভ্যানকুভার আমাদের দরকার। অন্য স্টাইলগুলো আসলে একই, এপিএ যা এপি এর মতো সবগুলাই তা দেখেন। এই যে এপি এর পূর্ণাঙ্গ রেফারেন্স আমরা কিন্তু পেয়ে গেছি। তার মানে বুঝতে পারছেন, যারা একেবারে সফটওয়্যার ইউজ করতে পারবেন না, ম্যানুয়ালি কাজ করবেন, যে কোনো আর্টিকেলের যদি শিরোনাম এখানে দিয়ে দেন, রিসার্চ আর্টিকেল হওয়া 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 লাগবে কিন্তু, যে কোনো রিসার্চ আর্টিকেলের শিরোনাম যদি এখানে দিয়ে দেন, তাহলে সে আপনাকে পূর্ণাঙ্গ রেফারেন্স বানাই দেবে। যেমন আমরা আরেকটা আর্টিকেলে যাই দেখি, পরের যে আর্টিকেলটা ছিল, এই আর্টিকেলটা, এটা যদি একটা মনে হয় নর্মাল জার্নাল মেবি। আচ্ছা, পরের আর্টিকেলটাতে আমরা যাই। পরের আর্টিকেলটাতে গিয়ে আমরা গুগলে সার্চ, মানে গুগল স্কলারে আমরা সার্চ করি। ধরেন এই পরের আর্টিকেল থেকেও আমরা একটা তথ্য নিলাম। আমরা যদি এখানে সাইটে ক্লিক করি, সাইট, সাথে সাথে দেখুন আমাদেরকে এপি এবং ভ্যানকুভার স্টাইলে আউটপুট কিন্তু দিয়ে দিচ্ছে। মানে বিখ্যাত যে স্টাইলগুলা, মূলত যেগুলা বেশি ব্যবহৃত হয়, এটা তো গুগল স্কলারও জানে, সে আমাদেরকে আউটপুটটা কিন্তু দিয়ে দিচ্ছেন। তাহলে এবার বলেন, পূর্ণাঙ্গ রেফারেন্সটা তাহলে ইনটেক্সটে চাইতে আরো ইজি হয়ে গেল না? মানে আমরা পূর্ণাঙ্গ রেফারেন্স আরো ইজিলি লিখতে পারবো না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? যে পূর্ণাঙ্গ রেফারেন্সে যা যা এলিমেন্ট লাগে, এটা আমরা গুগল স্কলার থেকে আমরা পেয়ে যাব। অনেকে বলতে পারেন ভাই তাহলে আমরা সব আগামী ক্লাসে সফটওয়্যার শেখার কি দরকার, বিষয়টা ইজি হয়ে গেল না? এখানে কাহিনী আছে। যেমন ধরুন আমি ডেইলি স্টার থেকে একটা তথ্য নিচ্ছি, ডেইলি স্টার থেকে। আমি যদি এখন ডেইলি স্টারের এই টাইটেলটা কপি করে গুগল স্কলারে দিই, গুগল স্কলার কি এই টাইটেলটা চিনবে? গুগল স্কলার কি এই টাইটেলটা চিনবে? উত্তর হচ্ছে চিনবে না। কেন কেন চিনবে না? কারণ এটা তো রিসার্চ, এটা তো রিসার্চের টাইটেল না, এটা পত্রিকার নিউজ, এটা পত্রিকার খবর। গুগল স্কলার তো পত্রিকার খবরকে চিনে না। তাহলে এবার কি হবে? এইটার ক্ষেত্রে আমাদের এবার লিখতে হবে সামিয়া আফরিন 2024, তারপর দিতে হবে টাইটেল, তারপর দিতে হবে ইউআরএলটা, মানে এই পেজের ইউআরএল। তার মানে কি? তার মানে রিসার্চ আর্টিকেল এবং বুকসের ক্ষেত্রে গুগল স্কলার সরাসরি আমাদেরকে পূর্ণাঙ্গ রেফারেন্স বানিয়ে দেবে। কিন্তু কিন্তু পত্রপত্রিকার ক্ষেত্রে বা এরকম রিপোর্টের ক্ষেত্রে আমাদের কিন্তু রেফারেন্স গুলো ম্যানুয়ালি ঠিক করতে হবে, ম্যানুয়ালি ঠিক করতে হবে। যদিও আগামী ক্লাসে আমরা সফটওয়্যার দিয়ে যখন শিখবো, তখন সফটওয়্যার এদের গুলোও কিন্তু করে দেবে, আমরা সেটা দেখাবো, সেটা আমরা
শেখাবো। তাহলে দেখেন আর্টিকেলের ক্ষেত্রে বিষয়গুলো কত ইজি ইজি হয়ে গেল। দুনিয়ার যে কোনো আর্টিকেলের নামের নিচে লেখা আছে সাইট, সাইটে ক্লিক করলে আপনি পূর্ণাঙ্গ রেফারেন্সটা কিন্তু পেয়ে যাবেন। তাহলে এই হলো আমাদের পূর্ণাঙ্গ রেফারেন্সের যে আলাপ, সেটা আশা করি বুঝতে পারছেন যে পূর্ণাঙ্গ রেফারেন্স করাটাও কিন্তু ইজি, ম্যানুয়ালি ইজি। আমরা ম্যানুয়ালি যেভাবে দেখাইছি, মানে বেসিকটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে যে ম্যানুয়ালি করাটাও খুব বেশি কঠিন না। ঠিক আছে। আর আপনারা পূর্ণাঙ্গ রেফারেন্সের বিভিন্ন স্টাইলে আউটপুটটা যদি দেখেন, একই রেফারেন্সের বিভিন্ন স্টাইলে পূর্ণাঙ্গ রেফারেন্স, তাহলে দেখবেন যে খালি চোখে না তফাৎটা বোঝাই যায় না। যেমন ভ্যানকুভারের সাথে IEEE স্টাইলের তফাৎ হলো, ভ্যানকুভারে আমরা কোনো ব্র্যাকেট ব্যবহার করি না পূর্ণাঙ্গ রেফারেন্সে, IEEE-তে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। এই যে আর তেমন কোনো তফাৎ নাই আসলে, রেফারেন্সিং স্টাইল সবগুলা বলতে গেলে এক জায়গায়। এই জন্য এখন জার্নাল গুলা শুধু এটা বলে দেয় যে আপনি নাম্বারিং স্টাইল ফলো করেন, অথবা আপনি অথর ডেট স্টাইল ফলো করেন। এবার আপনি অথর ডেটের মধ্যে APA ফলো করবেন, না হার্ভার্ড ফলো করবেন, আপনার ইচ্ছা। নাম্বারিং এর মধ্যে আপনি কি AMA ব্যবহার করবেন, না ভ্যানকুভার করবেন, না IEEE করবেন, এইটা আপনার ইচ্ছা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এবার ছোট্ট করে একটু প্র্যাকটিক্যাল পার্টে যাই, যদিও আমরা প্র্যাকটিক্যাল পার্টটা দেখাবো মূলত যে যখন আমরা ইন্ট্রোডাকশন ক্লাস শিখবো তখন। যেমন আমরা এখন একটা প্র্যাকটিক্যাল পার্টে যাই, প্র্যাকটিক্যাল পার্ট মানে আর কিছুই না, মানে আমরা যদি কোনো আর্টিকেল থেকে তথ্য নেই, আমরা আসলে যারা আমরা ম্যানুয়ালি করবো আর কি, তারা আসলে কিভাবে রেফারেন্সিং করব একটু প্র্যাকটিক্যালি ছোট করে দেখাই দিই। যেমন ধরেন, কথায় কথা আমি কোনো একটা আর্টিকেল লিখতে বসছি, যদিও এটা আজকে পুরোটা দেখানো সম্ভব না, আমি জাস্ট ডেমো হিসাবে দেখাচ্ছি আর কি। ধর কোনো একটা আর্টিকেল আমি লিখতে বসছি, আমি ওই আর্টিকেল থেকে এই লাইনটা নিলাম, মানে একটা লাইন নিলাম, কোনো একটা আর্টিকেল লিখতে বসছি, সেই আর্টিকেল থেকে আমি এই লাইনটা নিলাম। আচ্ছা, একটা আর্টিকেল লিখতে বসলাম, আর্টিকেল থেকে আমি লাইনটা নিলাম, লাইনটা নেওয়ার পরে আমাদেরকে প্যারাফ্রেজ করতে হয়। প্যারাফ্রেজ নিয়ে লেকচার নাম্বার 5-এ কথা আছে, মানে লাইনটা একটু ঘুরাইয়া নিতে হয় আর কি, সেটা আমরা অন্যদিন কথা বলবো। আচ্ছা, এই লাইনটা আমরা নিলাম। ধরেন আমরা এখন এপি স্টাইলে কাজ করবো, প্রথমটা আমরা এপি করি। যদি এপি স্টাইলে করি, তাহলে আমরা এটা দুই ভাবে করতে করতে পারি। হয় ন্যারেটিভ রেফারেন্সিং করতে পারি, প্যারেনথেটিক্যালও করতে পারি, ন্যারেটিভও করতে পারি, প্যারেনথেটিক্যালও করতে পারি। যদি ন্যারেটিভ করি তাহলে কি হবে, ধরেন এই যে, মানে বাক্যটা আপনার জাস্ট মিলাইতে হবে আর কি। অথরের নাম কি, MD সালমান সোহেল। তাহলে কি হবে, সোহেল, যে আপনারা যেটা লিখছেন চ্যাট বক্সে, এই যে সোহেল, সোহেল এট অল, ঠিক আছে, ETAL ডট, এটা ছোট হাতের হবে, এখানে ভুল করে বড় হাতের চলে আসছে, ETAL ডট, তারপরে হচ্ছে কমা। এই দাড়ি কমার ভুল আপনাদের হবে না, আগামী ক্লাসে সফটওয়্যার শিখিয়ে দিব। তাহলে সোহেল, সরি সোহেল, আচ্ছা, সোহেল ETAL ডট কমা, এটা কত সালের। এখন অনেকে ন্যারেটিভ আর প্যারেন্থেটিক্যালের মধ্যে পার্থক্যটা বুঝেন না। সোজা কথা যদি বলি, সরি একটু দাঁড়ান আমি, আচ্ছা, সোজা কথায় যদি বলি যে যখন আমরা ন্যারেটিভ করব, তখন ইয়ারের মধ্যে ব্র্যাকেট হবে। আচ্ছা, এগুলো মুখস্থ রাখার দরকার নেই, সফটওয়্যার তো এগুলো অটো করে দেবে। যখন আমরা ন্যারেটিভ করব তখন ইয়ারের মধ্যে ব্র্যাকেট হবে, দেখেন। হুম, একটু অপেক্ষা করি, তখন ইয়ারের মধ্যে ব্র্যাকেট তো দেখেন, এই যে সোহেল অ্যাট অল শো দ্যাট, শো দ্যাট, ফাইন্ড দ্যাট, হাইলাইট দ্যাট, আপনি যে ভার্ব ইউজ করেন এটা আপনার ইচ্ছা। তো এই যে সোহেল অ্যাট অল রেফারেন্সিং করে করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন এই সোহেল এট অলের পেপারটা পড়তে গিয়ে আপনি ওই যেটা বললাম যে শাম্মীর কাছ থেকে একটা তথ্য নিয়ে এনেছেন, ঠিক আছে। এই যে শাম্মী এট অল রিপোর্টেড দ্যাট, এই তথ্যটা আপনি নিয়ে নিছেন, কথার কথা, এই তথ্যটা আপনি নিয়ে নিছেন। বলেন তো চ্যাট বক্সে একটু বলবেন, এখন কি আপনি ক্রেডিট সোহেল সাহেবকে দিবেন নাকি শাম্মীকে দিবেন, বলেন তো। এখন আপনি ক্রেডিটটা কাকে দেবেন, সোহেলকে না শাম্মীকে। চ্যাট বক্সে জানান, চ্যাট বক্স শাম্মীকে, রাইট, আপনি দিবেন শাম্মীকে। এখন বলতে পারেন ভাই আমি শাম্মীকে এখানে কোথায় পাবো, শুধু শাম্মী এট অল লেখা আছে। উত্তর হচ্ছে এই পেপারের শেষের দিকে যখন আপনি যাবেন, তখন এই শাম্মীর পেপারটা পাবেন, এই যে শাম্মী। তাহলে এখানে আমাদের টেকনিক হলো, শাম্মীর পেপারে যদি শিরোনামটা আমি কপি করি, শাম্মীর পেপারের শিরোনামটা যদি আমি কপি করি, তাহলে গুগল স্কলারে পেয়ে পেয়ে যাবো পূর্ণাঙ্গ রূপটা যাবো। তাহলে আমরা দেখি এই লাইনটা যদি কপি করলাম, আমরা এবার প্যারেন্থেটিক্যাল করবো, প্যারেন্থেটিক্যাল। তাহলে শাম্মী এট অল, এই যে
শাম্মি এট অল। এটাও মেবি 2020-এর পেপার। সালটা আপনারা দেখে দেখে নিন। কত? 2020। আচ্ছা, খেয়াল রাখবেন বাক্যের শেষে হলে পুরোটার মধ্যে ব্র্যাকেট। বাক্যের শেষে হলে পুরোটার মধ্যে ব্র্যাকেট, শুধু তফাৎ এতটুকু। বাক্যের শেষে হইলে পুরাটার মধ্যে ব্র্যাকেট। বাক্যের শেষে হইলে পুরাটার মধ্যে ব্র্যাকেট, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা ধরেন ডেইলি ডেইলি স্টার থেকে যদি তথ্যটা নেই, ডেইলি স্টার থেকে যদি আমরা তথ্যটা নেই, যেমন এই আর্টিকেল থেকে আমরা একটা লাইন নিলাম কথার কথা। আশা করি খুব বিরক্ত হচ্ছেন না, কারণ আমাদের এগুলা প্র্যাকটিক্যালি না শিখলে আমরা কিন্তু মানে আদৌ কিন্তু সাইন করতে পারবো না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যেমন কথার কথা আমরা ধরেন এই লাইনটাই হয়তো নিলাম। খেয়াল করুন, আমরা এই লাইনটা নিলাম। আমরা যদি বাক্যের শেষে রেফারেন্সিং করি, বাক্যের শেষে যদি রেফারেন্সিং আমরা করি, তাহলে কি হবে? প্রথম কথা হলো এটা কি ডেইলি স্টারের? তথ্যটা কি ডেইলি স্টারের, নাকি তথ্যটা সৌদি আফরিন তার? উত্তর হলো তথ্যটা উনার। অথরের নাম থাকলে অথরের নাম প্রাধান্য পাবে। তাহলে এখানে অথর কয়জন? অথর হচ্ছে একজন। অথর হচ্ছে একজন, ঠিক আছে। আচ্ছা, অথর একজন, তাহলে কি হবে? আফরিন 2024। তাহলে হবে আফরিন 2024। আফরিন 2024। খেয়াল করুন। তবে আবারও বলছি, আগামী ক্লাসে আপনারা দেখবেন বিষয়টা কত ইজি, কারণ এখন তো ম্যানুয়ালি দেখাতে সফটওয়্যার এটা খুব ইজিলি হয়ে যায় আর কি। লাফরিন 2024। 2024, এবার ব্র্যাকেট ক্লোজ করবেন। একটা ভার্ব লাগবে, স্টেটেড দ্যাট, বা যেটাই আপনি সুন্দর ভার্ব যেটা হয়, ঠিক আছে। স্টেটেড দ্যাট, আর পার্সুইং এর পিটা আমাদের ছোট হাতের হবে। আচ্ছা, এই যে, তাহলে আমি এই যে আফরিন 2022, আফরিন 2022 এটাও একটা ইনটেক্স সাইটেশন করে ফেলাম। ওটা কালার করে রাখি যেন আপনাদের দেখতে সুবিধা হয় আর কি। আচ্ছা, ওকে। তাহলে আমরা তিনটা করলাম, তিনটা। আর কি করার দরকার আছে? আর না করলেও আমাদের চলবে। লাস্ট আমরা একটা করি, ওই যে পেপারটা। এখন দেখেন, আপনি যেমন আমরা একটা পেপার থেকে তথ্য নিয়েছি, পেপারটা আছে এপি স্টাইলে। আবার এখন এই পেপারটা নিজে মানে পেপারটা আছে ভ্যানকুভারে, কিন্তু পেপারটা যে স্টাইলে থাকুক, আপনি নেওয়ার সময় কিন্তু আপনার স্টাইলে নেবেন, ঠিক আছে। ওকে, যেমন আমরা ধরেন এই পেপার থেকে একটা লাইন নেই। আহ, আচ্ছা, ধরেন আমরা এই পেপার থেকে একটা লাইন নিলাম। আমাদের লাস্ট প্র্যাকটিক্যাল, আমরা এই পেপার থেকে একটা লাইন নিলাম। আচ্ছা, এটা যদি আমরা ইনটেক্স সাইটেশন করি, তাহলে এটা ধরেন অ্যাকর্ডিং টু এইবার হচ্ছে এই অথরের, দেখি আমি এখানে কয়জন অথর। এখানে অথর দুইজনের বেশি। অথর দুইজনের বেশি মানেই প্রথম জনের নামের শেষ অংশ। আবারও বলছি, অথর দুইজনের বেশি মানেই প্রথম জনের নামের শেষ অংশ আর ইটিএল, এই যে মাশরেকি, হ্যাঁ, এই যে মাশরেকি, মাশরেকি অ্যাটল 2011। মাশরেকি অ্যাটল 2011। খেয়াল করুন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। অ্যাকর্ডিং টু এই যে মাশরেকি, ইটিএল ডট, ইটিএল ডটটা লিখতে হবে, ঠিক আছে। আমি আর লিখলাম না, আগেরটা থেকে কপি করে এনে দিচ্ছি। এর ডট কত? 2011। 2011, যে মাসটা কি 2000, অ্যাকর্ডিং টু মাসটা কি 2011। এখন আমরা জানি যে ন্যারেটিভের ক্ষেত্রে শুধু ব্রাকেট হবে, শুধু সালে, শুধু সালের মধ্যে ব্রাকেট হবে, শুধু সালের মধ্যে ব্রাকেট হবে। এই অ্যাকর্ডিং মাসটা কি, অ্যাকর্ডিং টু মাসটা কি অ্যাট অল, আমরা পুরোটার মধ্যে ইয়ে দিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এই যে আমরা দিয়ে দিলাম। এইবার এই গেল তো, এগুলোর হচ্ছে সংক্ষিপ্ত রূপ, মানে ছোট রেফারেন্স। এবার আমরা যদি ফুল রেফারেন্সে যাই, যেটাকে আমরা রেফারেন্স বলি আর কি, মানে পেপারের শেষে লেখা থাকে কি রেফারেন্সেস বা রেফারেন্স, ঠিক আছে। পেপারের শেষে এভাবে লেখা থাকে যে রেফারেন্সেস, পেপারের শেষে। এবার পূর্ণাঙ্গ রেফারেন্সটা আমরা দেব। এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন। প্রথমে কি সোহেল অ্যাটল, সোহেল অ্যাটলের পেপারের পূর্ণাঙ্গ রূপ আমাদের দেওয়া লাগবে। প্রথমে সোহেল অ্যাটলের পেপারের, আমাদের কিন্তু ক্লাস আর 5 মিনিট আছে, একটু ধৈর্য ধরে দেখি। আজকে খুব ভালো লাগলো যে যারা জয়েন করছে মেবি 5 জনও লিড নেয়নি।
খুব মানে সবাই কম্প্যাক্ট হয়ে আছেন, এটা খুব ভালো। তো এই যে সোহেল অ্যাটল 2020, তাহলে আমরা প্রথমে এই সোহেলের পেপারটা কোথায় আছে, এই যে সোহেলের পেপারটা, ওই যে টাইটেল লিখে গুগলে যদি আমরা সার্চ করি, গুগল স্কলারে যে কোনো পেপারের শিরোনামটা লিখে যদি আমরা গুগল স্কলারে গিয়ে সার্চ করি, দেখেন গুগল স্কলারে গিয়ে সার্চ করলাম, সার্চ করলে সে আমাদেরকে এপিএ হোক ভ্যানকুভার হোক সে আমাদেরকে আউটপুটটা দিয়ে দেবে। তাহলে আমরা যে এটা গুগল স্কলারে সার্চ করলাম, সার্চ করে কিন্তু আমরা পেয়ে গেলাম, কি পাইলাম, সোহেলেরটা পাইলাম। ওকে, আচ্ছা, পরেরটা কি ছিল, শাম্মি এটল। শাম্মি এটল, এখন এই শাম্মির পেপারটা কোথায় পাবো? ওই যে শাম্মির কথাটা পাইছিলাম সোহেলের পেপারে, বা সোহেলের পেপারের নিচে গেলেই শাম্মির পেপারের পরিচয়টা আমরা পাবো। এখন দেখুন এই শাম্মির পেপারের ডিটেলস রূপটা এখানে আছেই, এই পেজটাতে অলরেডি আছে, আপনি যেটা এখান থেকেও পেস্ট করতে পারবেন, বা আপনার যদি সন্দেহ হয় আপনি জাস্ট হচ্ছে এখান থেকে শিরোনামটা যদি কপি করেন, এই যে শাম্মির পেপারের শিরোনামটা আপনি কপি করলেন, কপি করে আপনি গেলেন এখানে, এখানে গিয়ে সার্চ করলে আপনি শাম্মির পেপারটা পেয়ে যাবেন, যে শাম্মির পেপারটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে শাম্মির পেপারটা পেয়ে গেছি শুরুতেই। এবার আমি এই পেজ স্টাইলটা জাস্ট কপি করলাম, কপি করে এই যে আমাদের এখানে খুব মনোযোগী দেখেন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আছে, দিলাম সাবমিটটাও দিলাম। 3 নাম্বারটা হচ্ছে কার, আফরিন 2024। এখন আফরিন 2024 তো আমরা রেডিমেড পাবো না, তাই না? আফরিন 2024 কিন্তু রেডিমেড পাবো না, আফরিন 2024 কিন্তু আমাদের বানাইতে হবে, যেহেতু এটা রিসার্চ আর্টিকেল না। তো এটা কেমনে কেমনে হবে? এটা হবে প্রথমে হচ্ছে যে আফরিন এস, মানে আফরিনের নামের শেষ অংশ, পরে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপের ফুল স্টপ, এগুলো মুখস্থ করা লাগবে না, আগামী ক্লাসে সফটওয়্যার দিয়ে শেখাই দেবো, তখন মুখস্থ করা লাগবে না। আফরিন এস, কথাটা বলছি, আফরিন কত সালে, 2024। আচ্ছা, তাহলে আফরিন এস এবার 2024। আগামী ক্লাসে আপনাদের যা অনেকে মনে করেন ভাই আমার আমার ব্যাকগ্রাউন্ডটা তো কাভার হয়নি, সবারটা কাভার হবে, 10,000 রেফারেন্সিং স্টাইল আগামী ক্লাসে শেখা হবে, কারণ জাস্ট অটোমেটিক সে আপনাকে করে দেবে। আফরিন এস 2024, তাহলে অথর গেল, ডেট গেল, অথর ডেট টাইটেল সোর্স, চারটা জিনিস লাগবে, অথর ডেট টাইটেল সোর্স। এবার আফরিনের এই এটার টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে এইটা। ঠিক আছে, কন্ট্রোল সি দিলাম, টাইটেলটাও নিয়ে আসলাম। এখন টাইটেল কি বাঁকা হবে না মোটা হবে না কি হবে এটা আমরা চিন্তা করার দরকার নাই, যেহেতু আমরা কাজটা সফটওয়্যারে করবো, আপাতত আমরা জাস্ট ম্যানুয়ালি শিখিয়ে দিচ্ছি, আপনারা যেন কখনো আটকে গেলে যেন অ্যাটলিস্ট বেসিকটা যেন বুঝতে পারেন। আফরিনিয়া 2024 দিলাম টাইটেলটা, এরপর কি অথর ডেট টাইটেল সোর্স, সোর্স মানে লিঙ্কটা, পত্রিকার নাম এবং লিঙ্ক, শুধু লিঙ্ক দিলেও হবে, কোনো সমস্যা নেই। দিলাম এই যে এটা, গুরুত্বপূর্ণ জিনিস এখনো বাকি, কিন্তু কেউ লিভ না নেই, আর 5টা মিনিট অপেক্ষা করি, আফরিনটা দিলাম। এরপরে যে মাসরেকি অ্যাডল 2011, তো মাসরিকি অ্যাটলের যে পেপারটা, আমরা যে পেপারটাকে সাইট করেছি, মাসরিকি অ্যাটল, এই যে পেপারটা শিরোনাম লিখে যদি আমি গুগল করি, গুগল স্কলারে যাই, গুগল স্কলারে যদি যাই, এই, হ্যাঁ আমাদের অনেক সফটওয়্যার আমাদেরকে আগামী ক্লাসে হেল্প করবে, কিন্তু যারা বেসিক বুঝেন নাই তাদেরকে আমি কেন, দুনিয়ার কেউ সফটওয়্যার বুঝাইতে পারবে না। তাহলে দেখেন 4টা রেফারেন্স আমরা দিয়ে দিলাম। বলেন তো পূর্ণাঙ্গ রেফারেন্স কি আমাদের হয়েছে? ওদের হচ্ছে হয় নাই, কেন হয় নাই? এপিএ স্টাইল বা দুনিয়ার যে কোনো অথরিটি স্টাইলের নিয়ম হচ্ছে পূর্ণাঙ্গ রেফারেন্সটা হওয়া লাগবে অ্যালফেবেটিক অর্ডারে। আবারও বলছি, পূর্ণাঙ্গ রেফারেন্সটা হওয়া লাগবে অ্যালফেবেটিক অর্ডারে। এখানে কি অ্যালফেবেটিক অর্ডার কি আছে? এখানে কি অ্যালফেবেটিক অর্ডার আছে? নাই, নাই তো। প্রথমে সোহেল, তারপর শাম্মী, তারপর আফরিন, তারপর হচ্ছে মাশরেকি। এখানে তো অ্যালফেবেটিক অর্ডারটা কিন্তু মেনটেন করা হয় নাই। এখন আপনার কাজ কি, আপনি কি বসে বসে এই যে আফরিনের টান দিয়ে উপরে নেবেন, তারপর মাশরেকি কি 2 নাম্বারে নেবেন, আপনি কি বসে বসে এইটা করবেন? ধরেন এখানে 4টা বলে না, এটা ইজি, কিন্তু এখানে যদি 400টা হইতো, তাহলে আপনি আবার এর উপরে নেবেন, বিড়ি নিচে নেবেন, কত সময় লাগতো, তাই না? এই কাজটা আপনি 1 সেকেন্ডে করা সম্ভব। মার্ক করবেন সবগুলা পূর্ণাঙ্গ, যারা অথরিটি হিসেবে কাজ করবেন সবগুলা পূর্ণাঙ্গ রেফারেন্সকে মার্ক করবেন। আবারও বলতেছি, সবগুলা পূর্ণাঙ্গ রেফারেন্সকে মার্ক করে আপনাদের এমএস ওয়ার্ডে দেখবেন শর্টিং বা A to Z নামে একটা অপশন আছে, শর্টিং ইজ শর্ট, সবগুলা পূর্ণাঙ্গ রেফারেন্সকে মার্ক করে শর্টিং অপশনে যাবেন। শর্টিং অপশনে যাওয়ার পর লেখা থাকবে প্যারাগ্রাফ, আপনি জাস্ট ওকে ক্লিক করবেন। ওকে, ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন তো এখন, এখন সবগুলা সিরিয়াল হয়ে গেছে না? এই যে এখন আমরা কি দেখতে পাচ্ছি সবগুলা কি এবিসিডি সিরিয়াল, যে আফরিন, মাশরেকি, শাম্মী, সোহেল, সব এবিসিডি সিরিয়াল হয়ে গেছে না?
সব কিন্তু এবিসিডি সিরিয়াল হয়ে গেছে, সেগুলো আমাদের মোটা করা লাগবে না, রেফারেন্স মোটা হয় না। আচ্ছা, সব কিন্তু আমাদের এবিসিডি সিরিয়াল হয়ে গেছে, এক ক্লিকে হয়ে গেছে। তাহলে কষ্ট কষ্ট করে দেখেন, আমরা যারা জানি না, এমন তো হইতেই পারে যারা আমরা আগের যারা থিজিস করছি আজ থেকে 15 বছর আগে, অনেকে আমরা জানতাম না, না জেনে কিন্তু আমরা এই যে বসে বসে এগুলা করছি, সময় গেছে, এক ক্লিকে হয়ে গেছে। আর জার্নাল গুলো একটু স্টাইলিশ পছন্দ করে, স্টাইলিশ আর কিছুই না, মার্ক থাকা অবস্থায় কন্ট্রোল টি, মার্ক থাকা অবস্থায় কন্ট্রোল টি, এই যে মার্ক থাকা অবস্থায় কন্ট্রোল টি হয়ে গেল আমাদের স্টাইলিশ রেফারেন্স। ঠিক আছে, এই দেখছেন, আপনারা দেখবেন যে কোনো আর্টিকেল পাবলিশ হইলে জার্নালের রেফারেন্স গুলো দেখতে এরকম দেখা যায়। এই যে আমরা একটু আগে যে পেপারটা দেখতেছিলাম, এই যে সেখানে দেখেন রেফারেন্স গুলো স্টাইলিশ না স্টাইলিশ, তো কেমন স্টাইলিশ করছি, মার্ক থাকা অবস্থায়, মানে আপনি মার্ক করে কন্ট্রোল টিতে প্রেস করবেন, হয়ে গেছে, কন্ট্রোল টিতে প্রেস করলেই হয়ে যাবে। তাহলে আমাদের দেখেন, আমরা আজকে একটা ছোট লেখা লিখে ফেললাম ম্যানুয়ালি রেফারেন্সিং করে। ম্যানুয়ালি আমাদের করা লাগবে না, আগামী ক্লাস থেকে আমরা সফটওয়্যার শিখবো। এখন যারা হার্ভার্ড করতে চান এপি এর মতোই, শিকাগো অথেন্টিক করতে চান এপি এর মতোই, কিছু নোট স্টাইল আছে, ইউটিউবে 5 মিনিটের ভিডিও দেখলে এটা আপনি পারবেন। মানে 99.9% সেম, সামান্যটুকু হচ্ছে তফাৎ। ঠিক আছে, এই আর কি। আর এপি স্টাইলটা এখন আস্তে আস্তে সব ব্যাকগ্রাউন্ড খেয়ে ফেলতেছে, মানে মোটামুটি এপি আর ভ্যানকুভার শিখলে আর ঝামেলা হবে না। এই ছিল আমাদের আজকে ক্লাসের প্রথম অংশ। উম আমার ধারণা যে আপনারা বুঝতে পারছেন, আপনাদের রেসপন্স দেখে মনে হচ্ছে বুঝতে পারছেন, সবাই হচ্ছে ক্লাসে ছিলেন, মনে হয় বুঝতে পারছেন। একজন একটা প্রশ্ন করছেন যে ভাই, যদি একটা পেপারে 4 বার সাইটেশন ব্যবহার করি তাহলে কি 4 বারে রেফারেন্সের নাম থাকবে? উত্তর হচ্ছে, একটা পেপার থেকে যদি আমি একাধিকবার সাইটেশন করি, একটা পেপারে যদি আমি একাধিকবার সাইটেশন করি, তাহলে সাইটেশনটা একাধিকবার হবে, সাইটেশন একাধিকবার হবে, কিন্তু পূর্ণাঙ্গ রেফারেন্স হবে একবার। সাইটেশন একাধিকবার হবে, পূর্ণাঙ্গ রেফারেন্স হবে একবার। তবে এটা রেফারেন্সিং স্টাইল টু স্টাইল নিয়ম ভিন্ন হইতে পারে। তারপর একজন প্রশ্ন করছেন, ভাই এটা কি ছিল বুঝি নাই, আপনার প্রশ্নটা বুঝি নাই। কন্ট্রোল ডি না, কন্ট্রোল টি, টি মানে টাকার টি। ঠিক আছে, এই সিরিয়ালটাকে আবার দেখাবেন, দেখাইছি, ভিডিও টেনে দেখলেই পারবেন। মানে জাস্ট ভিডিওটা টান দিয়ে দেখলেই, শর্টিং এ গিয়ে প্যারাগ্রাফে ওকে দিলেই হয়ে যাবে। পূর্ণাঙ্গ রেফারেন্সে কি নামের শেষ অংশ থাকবে না সবটা থাকবে? দেখেন, এখন আগে প্রশ্ন করুন যে পূর্ণাঙ্গ রেফারেন্সে কি অথরের নাম পুরো হবে না অর্ধেক হবে? এই যে দুনিয়াতে 10,000 রেফারেন্সিং স্টাইলের জন্ম হইলো, কেমনে জন্ম হয়েছে? এগুলো দিয়েই। কেউ বলছে অথরের পূর্ণাঙ্গ নাম দিতে হবে, কেউ বলছে সংক্ষিপ্ত নাম দিতে হবে, কেউ বলছে শেষ শেষ নাম পুরাটা দাও আর প্রথম নাম দাও অর্ধেক। এটা করে করেই অনেক রেফারেন্সিং স্টাইলের জন্ম হয়েছে। তা আগামী ক্লাস করলে ইজিলি আপনারা আর নিয়মগুলো মুখস্থ করা লাগবে না, ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, একটা ইনফরমেশন যদি কয়েকটা রেফারেন্সে থাকে তাহলে কি সবগুলাকে লাগবে না? একটা দিলে হবে, একটা দিলে হবে। যেমন ধরুন, কোনো একটা তথ্য 5টা পেপারে পাইছেন, যেমন ধরেন ঢাকা শহরে নদী দূষণের প্রধান কারণ হচ্ছে কলকারখানার বর্জ্য, এটা আপনি 5টা পেপারে পাইছেন। আপনি আপনার পেপারে ন্যূনতম একটা পেপারকে রেফারেন্সিং করতে হবে, এরপর আপনি একাধিক পেপারকে চাইলে করতে পারবেন। হ্যাঁ, নিতাই সূত্রধর, কন্ট্রোল টি। আচ্ছা, শাহানা আপু প্রশ্ন করেছেন, একজন নতুন প্রশ্ন করেছেন, আমি দেখতেছি। হ্যাঁ, ফয়সাল বলছেন, আমার একজন পরিচিত একজন, একটা আমার এক পরিচিত সাইট করার সময় একটা কাজ হচ্ছে, যদি নিজের পেপারে তথ্য দেওয়ার ক্ষেত্রে একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ, চেঞ্জ করেই দিতে হবে। আমরা তো বলছি যে আজকে আমরা প্যারাফ্রেজিং নিয়ে ক্লাস করতেছি না, কারো কাছ থেকে যখন আমরা কোনো লাইন নেই, এটা একটু আমরা ভাষাগত দিকটা চেঞ্জ করে দেই। তো এটা তো আমরা আমাদের প্যারাফ্রেজিং এর ক্লাসে এটা দেখাবোই। ঠিক আছে, ফয়সাল আপনি ঠিকই বলছেন, ওটাই নিয়ম, আমরা তো প্যারাফ্রেজিং এর ক্লাসটা এখনো বাকি, আমরা দেখাবোই। একজন বলছেন আমরা যে স্টাইল করি এটাকে হ্যাঙ্গিং বলে না, জানি না এটাকে, এটাকে যে কোনো একটা কিছু বলুক, সমস্যা নেই। ওকে, একজন বলছেন ভেরি ইমপ্রেসিভ সেশন, ভেরি ইনফরমেটিভ সেশন। ওকে, একটা আর্টিকেল যদি আমি 2-3টা টাইপের কিছু নেই, তাহলে কি কয়বার রেফারেন্স দেবো? একটা আর্টিকেলকে একাধিকবার সাইট করলে পূর্ণাঙ্গ রেফারেন্স একবারই, পূর্ণাঙ্গ রেফারেন্স একবারই হয়। তবে এখানেও কিছু ব্যতিক্রম আছে। ধরেন একটা আর্টিকেল যদি আপনি ডিরেক্ট কোটেশন নেন, একটা আর্টিকেলকে 2বার সাইট করছেন, একবার সাইট করছেন 5 নাম্বার পেজ, একবার সাইট করছেন 9 নাম্বার পেজ, তাহলে আবার 2বারই পূর্ণাঙ্গ রেফারেন্স দেওয়া লাগবে। আচ্ছা, এগুলা টেনশন এই জন্য করতেছি না, বলতেছি সফটওয়্যার অটোমেটিক ডিটেক্ট করে দেবে যে কখন কি করতে হবে। ঠিক আছে, একজন বলছেন, ফয়সাল ভাই বলছেন যে কারো কাছ থেকে তথ্য নেওয়ার বেলায় মেইন তথ্যটা কি চেঞ্জ করা দেওয়া যাবে না? মেইন তথ্য চেঞ্জ করা যাবে না, করলে ভুল হবে। আহ একজন বলছেন যে ইফ আই হ্যাভ টু কোড এভরিথিং দেন হোয়াট উইল রাইট মাই সেলফ, রাইট? এটা হচ্ছে কি, রিসার্চ পেপারে তো 3টা পার্টে মূলত আমরা আরেকজনের কাছ থেকে তথ্য নেই, কিন্তু ফাইন্ডিংস পার্ট তো আমার নিজেরই, সেখানে তো সব আপনার নিজের তথ্য। অনেকে আছে ক্লাস করে মনে করতেছেন মনে হয় একটা পেপারে মনে হয় সবই আমরা অন্যদের কাছ থেকে নেবো, না। আমাদের তো এখনো
অ্যানালাইসিসের ক্লাস এখনো বাকি আছে। একজন বলছেন ভাই ভ্যানকুভার নিয়ে একটু বলেন। ভ্যানকুভার নিয়েই তো আজকে পুরো ক্লাস বললাম, ভ্যানকুভার আর এপিএ নিয়ে। আচ্ছা, কোশ্চেন সেশনে কি লিভ নিতে পারবো? হ্যাঁ, লিভ নিতে পারবেন, কারো ব্যস্ততা থাকলে লিভ নিতে পারবেন। একজন বলছেন আমার প্রশ্ন আছে, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। তবে কিছু জিনিস একটু স্ট্রিক্টলি আজকে ফলো ফলো করবো। প্রশ্ন করার বেলায় শুধু আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন, শুধু আজকের ক্লাস রিলেটেড, ঠিক আছে? অন্যরা কাইন্ডলি হাত নামিয়ে ফেলুন। এখন কারো আর্টিকেল পাবলিশের প্রশ্ন আছে, কারো ডাটা কালেকশনের প্রশ্ন, কারো হায়ার স্টাডির প্রশ্ন, এগুলো হচ্ছে আমাকে ইনবক্স করবেন, ওকে? তা আমরা আমাদের হাতে আজকে বেশ সময় আছে, আমরা একটা একটা করে প্রশ্ন নেই। অনেকে মিজানুর রহমান হাত তুলছেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। জারিন, আপনি হাত তুলছেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আমি একজন একজন করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আগে ভাইয়া বলুন, দেন আপু বলুন। আমি যদি বুকের রেফারেন্স নিতে চাই ম্যানুয়ালি, আমি কোনটা বসাবো বা কিভাবে বসাবো বুকের রেফারেন্স নিতে গেলে বুকের ক্ষেত্রে ম্যানুয়ালি? মানে সোজা কথা হলো বুকস যা, আর্টিকেলও তা। মনে করেন বইটাই একটা আর্টিকেল, মানে কোনো নিয়মে কোনো চেঞ্জ নাই আর কি, সোজা সোজা কথায় বললে। ওকে, গট ইট, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এখন মানে আমরা বাজারে যে এপিএ ম্যানুয়াল গুলা পাই, সেখানে বইগুলা কেমনে মোটা হয়, তারা বলে বইয়ের ক্ষেত্রে এরকম, বুক চ্যাপ্টার ক্ষেত্রে এরকম, আর্টিকেলের ক্ষেত্রে এরকম, থিসিসের ক্ষেত্রে এরকম, আনপাবলিশ ওয়ার্কের ক্ষেত্রে এরকম। আমাদের এত কিছু তো মুখস্থ রাখার দরকার না, আমরা তো সফটওয়্যার শিখে ফেলবো। জি, আবার আপু বলুন। ভাইয়া, আমাদের তো একটু আগে আপনি দেখাইলেন যে হচ্ছে ওই অ্যালফাবেটিক্যালি রেফারেন্স গুলো হয়, কিন্তু আমি ও, নাম্বারিং সিস্টেমে ও তো আচ্ছা আচ্ছা ওয়ান আচ্ছা টু আচ্ছা, সরি সরি, একটা জিনিস আমাদের বলতে গেলেন, রাইট, আপনি খুব ভালো কথা মনে রাখছেন। আমরা এপিএ এটা করেই আলোচনা শেষ করে দিছি। যদি এটা ভ্যানকুভার হতো, দেখেন, আপনাকে থ্যাঙ্কস যে আপনি এটা খুব টাইমলি মনে মনে করছেন। যদি সেম ওয়েলকাম। জিনিস যদি আমরা ভ্যানকুভারে করতাম, সেম কাজটা, এই যে আজকে প্রথম অংশের কাজটা, আপনাকে থ্যাঙ্কস যে আপনি ভ্যানকুভারটা মনে করেছেন, সামহাও আমি ভুলে গেছিলাম। আচ্ছা, সেম কাজটা যদি আমরা ভ্যানকুভারে করতাম, কিভাবে করতাম দেখেন, আমি একদম সহজ সহজ দেখাই দিই। প্রথমে ছিল কি, অ্যাকর্ডিং টু সালমান সোহেল, সালের জায়গায় হয়তো ওয়ান, অ্যাকর্ডিং টু সালমান সোহেল ওয়ান শো দ্যাট। আচ্ছা, পরেরটা ছিল কি, পরেরটা ছিল শাম্মী এটল 2020, এখানে হচ্ছে টু, এখানে হচ্ছে টু। পরে ছিল আফরিন 2024, এখানে হচ্ছে থ্রি, এখানে হচ্ছে থ্রি, থ্রি, ঠিক আছে, এখানে হচ্ছে থ্রি। আর পরেরটা হচ্ছে কি, মাসে কি 2011, 2011 জায়গায় হচ্ছে ফোর। এই হলো ইনটেক্স সাইটেশন। যদি আমরা ভ্যানকুভারে করতাম, এই হইতো আমাদের ইনটেক্সট সাইটেশন, ঠিক আছে? ইনটেক্সট, আমি একটু বোল্ড করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে, রাইট, একজন মনে করছিলেন, আমি প্রশ্নটা পরে খেয়াল করিনি। এই যে, এই হলো আমাদের ইনটেক্স সাইটেশন, ঠিক আছে? এই যে ইনটেক্স সাইটেশন। আচ্ছা, আর পূর্ণাঙ্গ রেফারেন্স এখানে কি এবিসিডি সিরিয়াল হবে না, এখানে এবিসিডি সিরিয়াল না, এখানে হচ্ছে এক্সাক্ট ওয়ান বলতে কি ছিল, ওয়ান বলতে ছিল সালমান, তাই তাই না? এখানে ওয়ান বলতে ছিল সালমান, মানে এখানে ওয়ান টু থ্রি যেভাবে ওই সিরিয়াল ছিল ওইভাবে। দুই ছিল কে, দুই ছিল শাম্মী। দুনিয়ার যে কোনো নাম্বারিং স্টাইলেই, দুনিয়ার যে কোনো নাম্বারিং স্টাইলেই শাম্মী। তো যারা ক্লাসগুলো দেখবেন একটু শেষ পর্যন্ত কিন্তু দেখেন, যেমন এই যে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফো কিন্তু আজকে সামহাউ বাদ পড়ে গেছে, আপনি প্রশ্ন করাতে পারছেন। এই যে আমাদের হয়ে গেল, আর এই যে ওয়ান টু, ওয়ান, ওয়ান সোহেল, টু শাম্মী, থ্রি আফরিন, ফোর হচ্ছে মাশরাফি। বুঝছি? হ্যাঁ, আপু কি বুঝতে 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 পারছেন এবার? জি, বুঝতে পেরেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো দেখি যে থার্ড ব্র্যাকেটের মধ্যেও থাকে। ফার্স্ট ব্র্যাকেট আমি তো বললামই আপু, দুনিয়াতে স্টাইল আছে 10,000। এখন আচ্ছা। আই ত্রিপলি স্টাইলে থার্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, থাকুক না, সমস্যা কি? আপু আমার আচ্ছা কথা আচ্ছা। বুঝছেন, এই জন্যই তো জি। দুনিয়াতে এত স্টাইল আছে, কারণ এই টুকটাক ব্যতিক্রম গুলো আছে বলেই তো। থ্যাঙ্কস আপনাকে, খুব ওকে, ভালো, বুঝতে পারছি। খুব খুব ভালো প্রশ্ন করছেন, দরকারি। ওকে, হাত তুলেছেন প্রান্ত, আপনি হাত তুলছেন। জামাল হোসেন, আপনি হাত তুলছেন, প্রশ্ন করুন। ভাই রেফারেন্সিংটা কি ওয়ার্ডে করা যাবে? ওয়ার্ডের উপরেও রেফারেন্সিং লেখাটা এমএস দেখতেছি। ওয়ার্ডেও আছে, কিন্তু এটা এত ইমানদাদা আমলের, আমরা আগামী ক্লাসে যখন শিখবো তখন আপনি নিজেই বুঝবেন যে সফটওয়্যারে করাটাই বেটার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাই, একটা আপনি তো বলছিলেন যে ফর রেফারেন্সিং এর জন্য লাস্টে দিয়ে হচ্ছে সোর্স ডিওআই অথবা লিংক দেওয়া লাগে। সো একটা রেফারেন্সিং এ পাইছিলাম যেখানে ওই জিনিসটা নাই। তো এটা কি? না থাকতে পারে, সোর্সের জায়গায় এমন কিছু দেবেন যাতে আমরা ওই আর্টিকেলটা বা ওই বুকসটা খুঁজে পাওয়া যায়। যেমন বুকসের ক্ষেত্রে আপনি যদি পাবলিশারের নাম, এডিশন নাম্বার দিয়ে দেন আর আইএসবিএন নাম্বার দিয়ে দেন, সমস্যা নেই। মানে জি, বেসিক ইনফোগুলা, ওই আর্টিকেলের পরিচয় সংক্রান্ত তথ্যগুলো দিলে দিলে হয়। বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি, ওকে, ধন্যবাদ। খালিদ হাত তুলছেন, সুমন আহমেদ হাত তুলছেন,
হাত তুলছেন রাদিয়া সুলতানা, প্রশ্ন করুন দ্রুত। ভাই আমাদের তো হচ্ছে ইনটেক্সট সাইটেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যারেটিভ আর একটা প্যারেন্থেটিক। হচ্ছে প্যারেন্থেটিক। এখন আমি আহ, কখন হচ্ছে ন্যারেটিভ দিব আর কখন ইচ্ছা, হচ্ছে প্যারেন্থেটিক আপনার দিব, যখন নাকি আমার মনে ইচ্ছা? ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। তবে 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 লেখার কিছু সৌন্দর্য বা নিয়ম আছে, যেমন আওয়াজ করতেছি কে প্লিজ। লেখার কিছু সৌন্দর্য নিয়ম আছে। আমরা যখন সাধারণত কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেই, তখন আমরা সাধারণত বলতেছি আর কি, এটা আপনার ইচ্ছা কিন্তু, যখন কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা মানে সংখ্যামূলক ডেটা নিয়ে আলোচনা করি, তখন আমরা সাধারণত প্যারেন্থেটিক্যাল দিই। আর যদি আমরা মানে ব্যক্তির কথা নিয়ে বিশ্লেষণ করি, মানে ব্যক্তির কথা, ব্যক্তির বক্তব্য, ব্যক্তির লেখা, মানে কোনো কোনো যদি বিশ্লেষণ ধর্মী কোনো লেখা আমরা লিখি, তাহলে আমরা ন্যারেটিভ করি আর কি, ঠিক আছে? তবে এটা আপনার ইচ্ছা, হ্যালো, সোজা আসসালামু আলাইকুম বললে ভাইয়া। আপনার ইচ্ছা। জি আপু বলুন। ভাইয়া, আমরা যে রেফারেন্স যদি কোনো একটা আর্টিকেলে এপিএ স্টাইলে দিই, তাহলে কি সবগুলাই এপিএ স্টাইলেই দিতে হুম হবে হুম এরকম হুম, সবগুলাই পেয়ে, বাধ্যতামূলক? সবগুলাই পেয়ে, মানে আপনি একটা পেপারে একটা স্টাইল ফলো ফলো করবেন। আর কমপ্লিট রেফারেন্সের ক্ষেত্রে আপনার জার্নাল আর ডিওআইটা দেয়া কি বাধ্যতামূলক? না, এটা ম্যান্ডেটরি না, ডিওয়াইটা দেওয়াটা ম্যান্ডেটরি না। তবে আর্টিকেলের ক্ষেত্রে দেওয়া উচিত। দিতে সমস্যা কোথায়? সফটওয়্যার অটোমেটিক এনে দেবে, আপনি দেবেন না কেন? বুঝতে ঠিক আছে পারছেন? ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আরো যাদের নাম বলছি দ্রুত প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। এখানে আমরা যখন এপিএ ফরম্যাটে নিচ্ছি, ভ্যানকুভারে যখন নিচ্ছি, সরি, তখন 1 2 3 লিখতেছি। সো কোনো কারণে লেখার অনেকক্ষণ পরে মনে হলো যে আমি 2 এবং 3 এর মাঝখানে আরেকটা রেফারেন্স রাইট, ঢুকাবো। খুব ভালো তখন তো ভালো এটা প্রশ্ন করছেন। এই জন্য না। যারা আমরা সফটওয়্যার ইউজ করি না, তাদের জন্য পুরা কবরের আযাব হয়ে যায়। বুঝতে বুঝতে পারছেন? সরি টু সে, এটা আসলে তুলনা করা ঠিক না, মানে তাদের জন্য এই জিনিসটা খুব কষ্ট হয়ে যায়। সফটওয়্যারে করলে আপনি ইজিলি কাটলেও সমস্যা নাই, আপডেট করলে সমস্যা নেই, অটো আপডেট হয়ে যায়। কিন্তু যারা আমরা ম্যানুয়ালি কাজ করি আর ভ্যানকুভার স্টাইলে আমি কাজ করি, সফটওয়্যারের মধ্যে কি তখন হচ্ছে পেপার, তারপর হচ্ছে বুক বা সোর্স গুলা কি অ্যাড করা যাবে কিনা? হুম হুম হুম, যাবে। সফটওয়্যারে হলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, কিন্তু ম্যানুয়ালি যারা ভ্যানকুভার স্টাইল যারা ম্যানুয়ালি করবেন, তাদের কিন্তু লাইফটা ভাই অনেক কষ্ট হয়ে যাবে। একটা রেফারেন্স বাদ দিলে সবগুলার সিরিয়াল তো সে মানে চেঞ্জ হয়ে যাবে, তাই না? কষ্ট হয়ে যাবে আর কি। ওকে, থ্যাংক ইউ। ওকে, আরো যাদের নাম বলছি প্রশ্ন করুন। যারা এখনো প্রশ্ন করেন নাই, তাদের তাদের মধ্যে যাদের নাম বলছি প্রশ্ন করুন। রোকেয়া খাতুন আপনি হাত তুলছেন, রমজান আলী আপনি হাত তুলছেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে একটা আর্টিকেল দেখাইছেন বারবার, যে ইম্প্যাক্টস অফ কোভিড-19 এর যেটা, হুম হুম এটাতে আমরা যে সাইটেশন গুলা দেখলাম বা অথরদের নাম দেখলাম, সেখানে তো দেখাচ্ছে 6 জন আছেন অথর, কিন্তু উনাদের নামের উপরে হচ্ছে 1 2 3 হুম, না না, করে সেই সেই লেখা সেই আছে। ওয়ান টু থ্রি এগুলো ওয়ান আমি ওয়ান টু থ্রি আপু, সেই 1 2 3 মানে অন্য জিনিস সেটা। সেটা হলো এদের না, আমি অ্যাফিলিয়েশন। আমি ক্লিয়ার করি প্লিজ, আমি ক্লিয়ার করি। আমি জানতে চাচ্ছিলাম যে দুই দুইটা জায়গায় লেখা, এটা কেন? মানে এই ওই যে দুইজনই একই একই ভার্সিটির একই সাবজেক্টের। মনে করেন আমি আপনি তাহলে দুজনেই। এই এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন না প্লিজ। এটাই তো, মানে আমার মাথার উপর দুই, আপনার মাথার উপর দুই, মানে আমরা দুজনের অ্যাফিলিয়েশন সেম। মানে আমিও ধরেন যে ভার্সিটির, আপনিও একই ভার্সিটির, তাহলে আমাদের মাথার উপর সেম সংখ্যা, বুঝলেন নাই? মানে এই দুইজনের অ্যাফিলিয়েশন সেম, প্রতিষ্ঠান সেম। মনে করেন ও, এখানে যদি, শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য কি এটা এই নাম্বারগুলা? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বার গুলা বলতে বোঝায় অ্যাফিলিয়েশন। এই যে নিচে 1 এর পরিচয় আছে, 2 এর পরিচয় আছে, দেখছেন? এই যে 1 2 3 4 তারা কি জি বলছে, জি। এগুলো হচ্ছে অ্যাফিলিয়েশন। এগুলো কিন্তু অথরের নাম্বারিং না, যে কে কয় নাম্বার অথর, তা না। এখানে উপরে দুই নিচে দুই, মানে দুজনের অ্যাফিলিয়েশন সেম। এখন আব্দুর রহমান উনিও যদি এদের সাথে একই ভার্সিটিতে পড়তো, তাহলে আব্দুর রহমানের মাথার উপরও দুই থাকতো। আপু আমার কথা কথা বুঝছেন? জি জি, বুঝছি। ওকে, একজন বলছেন প্রশ্ন আছে কিন্তু ওকে, এটা থ্যাংক একটু ইউ, থ্যাংক করতে ইউ। হবে। আচ্ছা, পারিহা আপনি হাত তুলতে হবে যারাই মানে প্রশ্ন করতে চান, চ্যাট বক্সে লিখছেন, কিন্তু হ্যান্ড রেজ করতে হবে আর কি, ঠিক আছে? হ্যান্ড রেজ না করলে মানে প্রশ্ন করার সুযোগ নেই। ওকে, আরেকজন প্রশ্ন করুন। হ্যালো। প্রশ্ন করুন দ্রুত, রমজান আলী। হ্যাঁ, জি ভাইয়া। আপনি যে পেপারটা নিয়ে ক্লাসটা নিলেন, একই টপিকে আমার কাজ করা আছে 2021 সালের।
তো এটা এখন মানে পাবলিশ করার জন্য কোনো ইয়ে আছে কিনা বা উত্তর হচ্ছে যে এই প্রশ্নটা যেহেতু আজকের ক্লাস রিলেটেড না, আমরা এটা ইনবক্সে করেন, তবে এটা করতে পারবেন যদি ডেটা এখনো ভ্যালিড থাকে। এর পরের জন্য প্রশ্ন করি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি, বলুন প্লিজ। জি, আমি আর্টিকেল বা বুকস থেকে হলে সাইটেশনটা বুঝতে পারছি, কিন্তু ওই যে নিউজ পেপারে ওইটা যে আবার যদি একটু বলতেন নিউজ সোজা পেপার কথা, নিউজ থেকে। পেপারের ক্ষেত্রে যদি ওই এটা এডিটোরিয়াল হয় মানে অথরের নাম থাকে, তাহলে একদম আর্টিকেলে যেমন নিউজ পেপারের ক্ষেত্রে তাই, ব্যক্তির নাম এবং সাল। কিন্তু যদি কোনো অথরের নাম না থাকে, তাহলে পত্রিকার নামটাই অথর হিসাবে গণ্য হবে, তখন হবে যে দা ডেইলি স্টার, 2024, এরকমই হতো, বুঝছেন? মানে কোনো অথর না থাকলে পত্রিকার নামটাই অথর হিসাবে গণ্য হবে। জি, আরেকটা ছিল যে এখানে দেখছি AMA স্টাইল, IEEE স্টাইল, যে এই দুইটা আহ, দেখছিলাম, ওইটা কি ভ্যানকোভার অন্যান্য স্টাইল নাকি? আমি তো বললামই 10,000 স্টাইল আছে দুনিয়াতে। আমরা আজকে দুটো জি, শিখছি, এই দুটো শিখলে আমি বলছি ইনাফ, আরো স্টাইল আছে তো এই জন্য আরো 2-3টা চেহারা দেখছেন। জি, ওকে, থ্যাংক ইউ। ওকে, আরো যারা হাত তুলছেন কাইন্ডলি প্রশ্ন করুন। মানে আমি, ভাইয়া ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন ভাই, আগে বলুন দেন আপু বলবেন। এর আগের ক্লাস আপনি বলেছিলেন যে সাইটেশন বা রেফারেন্সিং এর গুরুত্ব, যে একজন রিসার্চার সে কত ভালো তার স্ট্যান্ডার্ড বোঝার জন্য সাইটেশন গুরুত্বপূর্ণ। তো আজকে যখন এই সাইটেশন গুলো দেখাচ্ছিলেন, তো আমার মাথায় এটা আসলো যে কেউ যদি নিজের রিসার্চ পেপারে কি ইন্টেনশনালি বারবার সাইট করতে পারবে, বা এটা কি পাবলিশের ক্ষেত্রে কি আবার নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে? ইমপ্যাক্ট ফেলে ফেলে, কারণ আপনি আপনার মাথায় যেমন বুদ্ধি আছে, মানে আমাদের মাথায় যেমন বুদ্ধি আছে, জার্নালের মাথায় বুদ্ধি আছে, তারা সেলফ সাইটেশন কেমন এটা দেখে। হ্যাঁ, আমরা প্রয়োজনে নিজের আর্টিকেল থেকে তথ্য নেওয়া যায় একটা দুইটা, কিন্তু আপনি যদি বারবার নিজের আর্টিকেল থেকে 27 বার তথ্য নেন, 27টা সাইটেশন বাড়ানোর জন্য, সেক্ষেত্রে জার্নাল ইজিলি বুঝে ফেলবে এবং অবশ্যই পেপারটা শুরুতে রিজেক্ট করে দেবে। ওকে, আরো যারা হাত হ্যাঁ, তুলছে, ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? আপু আগে বলুক, এরপর ভাইয়া বলবেন আর কি, কিছু মনে ভাইয়া হয়। আমার দুইটা হলো, একটা হচ্ছে গিয়ে যদি দুইজন অথরের ক্ষেত্রে যদি দুজনের লাস্ট নেম সেম হয়, সে মাইকেল অ্যান্ড স্মিথ সমস্যা জনসন, নেই, মাইকেল অ্যান্ড মাইকেল হয়ে যাবে। তখন কি জনসন অ্যান্ড জনসন বলবো? সেম জনসন লাস্ট। অ্যান্ড জনসন বলবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, নেক্সট ক্লাসে যে আমরা জোটেরোতে কাজ করবো, আমাদের কি জোটেরোটা এখন ইনস্টল করে রাখা উচিত? ইচ্ছা, আমি ক্লাসে ইনস্টলেশন দেখাই দেবো বা আপনারা করে রাখতে পারেন ইনস্টল। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এবার ভাইয়া ভাইয়া বলুন, যিনি একটু আগে বলতে চাইছিলেন। ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, ইউসুফ খান। ভাইয়া আমি মাঝে মধ্যে ওই আপনার চ্যাটে টেক্সট লিখি আর কি, সেটা আসলে আপনি দেখেন কিনা আমি আসলে বুঝতে পারি দেখ- না আর কি আমার সাইড থেকে। দেখি, কিন্তু মাঝে মাঝে হয়তো এড়িয়ে যেতে পারে, বলুন জি। আচ্ছা, না ওইটাই কনফার্ম হওয়ার জন্য আর কি ভাইয়া, কারণ অনেক ঠিক সময় আছে। ক্লাসে ইন না বিটুইন টাইমে তো আমার মাইক্রোফোনটা বন্ধ থাকে আমি আর কি। সবার চ্যাট গুলো দেখে আমি ক্লাসে সেটাই কভার করার চেষ্টা করি, এবং প্রশ্নগুলো দেখে দেখে মানে কভার করার চেষ্টা করি। আচ্ছা, আর ভাইয়া আরেকটা জিনিস, আপনারা মনে হয় এই লেকচার শিট গুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেন আর কি। তা আমার মেলে, হোয়াটসঅ্যাপ ডেস্কটপটা নিয়ে আর কি, ইমেলে দিলে আমার জন্য ভালো হয় আর ইমেলে কি। তো মাস্ট দেওয়া হয়, প্রত্যেকটা লেকচারের সাথে তো ডকুমেন্ট অ্যাটাচ করা থাকে, তার মানে ইমেলে তো মাস্ট পাচ্ছেন। আচ্ছা, তাহলে সামহাও আমার এই ক্লাসেরটা মিসিং হয়ে গেছে, আমি আরেকবার দেখবো আর কি। থ্যাংক ইউ ভাই। জি জি, ও ক্লাসের আগে হয়তো আমরা চ্যাট গ্রুপে দিই, কিন্তু ক্লাস শেষে ইয়েতে পেয়ে যাবেন। আচ্ছা, একজন ওকে ভাই। বলছেন অথরের নাম তিন তিন শব্দের হলে কিভাবে হবে? তিন শব্দের হলে লাস্ট শব্দটাই লাস্ট নেই। সাদমান আশা করি বুঝছেন। ওকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় নার্সিং গবেষণা ও ওকে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, তারপর যারা হাত ছয়টি তুলছেন বিষয়ে তাদের মধ্যে থেকে আর কেউ আছেন? আচ্ছা, আমি ইনভাইট ভাইয়া, করে দিচ্ছি। আহ, জি, সুস্মিতা আপনি ভাইয়া, বলুন। হ্যাঁ, আমার একটা জিনিস জানার ছিল যে আমরা যে কয়টা ক্লাস মোটামুটি করছি আফটার পেইড, আপনার কয়টা মোটামুটি ক্লাস গেলে আমি কোনো প্রফেসরকে অ্যাপ্রোচ করতে পারবো যে আমাদের আমি মোটামুটি মানে আশা স্যারের করা যায় আন্ডারে কি, কাজ মানে করতে? ব্যাচের লেকচার নাম্বার 12 শেষ হলেই সবার একটা মানে ইন্ডিভিজুয়ালি রিসার্চ করার মতো একটা ক্যাপাবিলিটি হয়ে যাবে আশা করতেছি আর কি। আচ্ছা, মানে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ফিল্ডের, তো সেক্ষেত্রে তো হচ্ছে স্যারকে অ্যাপ্রোচ করতে পারবো আমি যেগুলো এটাই যেগুলো আমি বলতেছি জানি। যে আশা করা যায় মানে 11 নম্বর ক্লাসে তো প্রপোজাল শেখাবো, তো আশা করা যায় 11টা ক্লাস আচ্ছা, শেষ হলে প্রফেসরকে অ্যাপ্রোচ করতে পারবেন। ওকে, আরো যারা হাত তুলছেন দ্রুত প্রশ্ন করুন প্লিজ। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি একটু। শিওর। আচ্ছা ভাই, এই আর্টিকেলের উপরে তিনটা সাল লেখা আছে, ওই যে একটু যদি কাইন্ডলি উপরের দিকে যান, হ্যাঁ, রিসিভড অন এত, রিভাইজড এত, সোজা একসেপ্টেড কথা, এত। সোজা কথা, আর্টিকেলের পাবলিশ ডেটটাই মেইন বা অ্যাকসেপ্টেড ডেট, এখানে তো পাবলিশ ডেটটা লেখা অ্যাকসেপ্টেড ডেটটা লেখা লেখা আছে। আর্টিকেলটা জার্নালে জমা দিছে 2 মার্চ, জার্নাল
ইনিশিয়াল রিভিউ করে কমেন্ট দিছে হচ্ছে আগস্টের 12 তারিখে। কমেন্টের সব সংশোধন শেষে অ্যাকসেপ্ট করছে 1 অক্টোবর 2021। অ্যাকসেপ্টেড ডেটটা বা পাবলিশের ডেটটাই হচ্ছে মেইন ডেট। এটা যদি 2021 না হয় 22 হতো তাহলে 22, ওইটাই হতো আর কি। 22 হতো, রাইট। গট ইট, আজকে থ্যাংক ইউ। খুবই ভালো প্রশ্ন আসতেছে, এটা খুবই মানে ভালো দিক যে সবাই টু দা পয়েন্টে প্রশ্নগুলো আসতেছে। প্রথম দুটো তোমার কোয়েশ্চেন শেষ হয়ে গেলে আমি আমার রিসার্চিং এর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে যেতাম। আমার কিছু প্রশ্ন ছিল। আচ্ছা, আরিফ ভাই আগে বলুন। জি। শিওর। আচ্ছা, আমি একটা রিসার্চ করছি, আমাকে পেপার সাবমিট করতে হবে হার্ভার্ড স্টাইলে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, হার্ভার্ড স্টাইলে আমি পেপার সাবমিট করলে আমার রেফারেন্সিং কি হার্ভার্ড স্টাইলেই হতে হবে নাকি অন্য স্টাইলও করা যাবে? 1 নম্বর। একটা কথা, আগামী আর 2 নম্বর আগামী হচ্ছে, ক্লাসে আচ্ছা, আগামী বলেন ক্লাসে বলেন। আমরা রেফারেন্সিং স্টাইল যখন শিখবো, একটা স্টাইলে কাজ করে সফটওয়্যার দিয়ে দুনিয়ার যে কোনো স্টাইলে নিয়ে নেওয়া যায়। বুঝতে পারছেন? না, আমি সেটার কথা বলি নাই, আমি বলছি আমি যখন পেপার সাবমিট করব সেটা আমার হার্ভার্ড স্টাইলে করতে হবে পেপারটা। তো আমি পেপারের নিচে রেফারেন্সিংটা তো হার্ভার্ড স্টাইলেই করতে হবে কিনা, যেহেতু আমার পেপারটা হার্ভার্ড স্টাইলে, না, না, এরকম কোনো বাধা নিষেধ আছে কিনা? না, 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 না। আপনি যেই পেপারগুলো থেকে তথ্য নিচ্ছেন ওই পেপারগুলো যে স্টাইলে থাকুক, আপনি আপনার পেপার লেখার সময় আপনি যে স্টাইলে কাজ করেন ওই স্টাইলেই নেবেন। যেমন আমরা একটু আগে যে স্যাম্পল লেখা লিখছি, এপি এর পেপার থেকে তথ্য নিছি, ভ্যানকুভারের পেপার থেকে তথ্য নিছি, কিন্তু তথ্য নেওয়ার বেলায় কিন্তু একটা স্টাইলই ফলো ফলো করছি। ভাইয়া বুঝছেন? হ্যাঁ, আমি একটু ক্লিয়ার, সরি কিছু মনে করেন না। আমি রিসার্চ করছি, সেখানে আমার পেপারটা সাবমিট করতে হবে হার্ভার্ড স্টাইলে, এটা তাদের বলে দেওয়া আছে। হুম। তো আমার কোয়েরিজটা হচ্ছে, তাহলে আমি রেফারেন্সিংটা যখন করব, ফুল রেফারেন্সিংটা যখন করব, তখন তাহলে তো আমাকে হার্ভার্ড স্টাইলই করতে হবে কিনা, এরকম কোনো বাধা অবশ্যই, ধরা নিয়ম আছে কিনা? অবশ্যই। যেহেতু ওরা বলেই দিচ্ছে যে তারা হার্ভার্ড স্টাইলে চাচ্ছে, আপনি হার্ভার্ড স্টাইলে জমা দেওয়া লাগবে। যদি বলেই দেয়, আর যদি বলে ফরম্যাট ফ্রি, তাহলে যে কোনো স্ট্যান্ডার্ড স্টাইলে দিলে হবে। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন ছিল ভাই। শিওর, শিওর। আচ্ছা, আমি ধরেন যে কোনো একটা স্টাইলে করলাম, পরবর্তীতে অন্য স্টাইলে যাওয়ার জন্য আমার কি করতে ম্যানুয়ালি হবে পরবর্তীতে? ম্যানুয়ালি করলে যাওয়া যাবে না, সফটওয়্যারে করলে জাম্প করা যাবে। আগামী ক্লাসে দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আরো যারা হাত তুলছেন দ্রুত বলুন। একজন আপু এক্সপিরিয়েন্স শেয়ার করার কথা বলছিলেন, উনিও আশা করি পরে বলতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, শিওর। যদি আমি কেস ল থেকে, ল এর ক্ষেত্রে বলছি, কেস ল থেকে যদি রেফারেন্স করতে চাই কোনো জাজমেন্ট থেকে, তাহলে সেই রেফারেন্সটা কিভাবে Right, হবে? এটা একটু ব্যতিক্রম। আপনি একটু ইউটিউবে মানে অস্কলার রেফারেন্সিং স্টাইল এটা লিখে সার্চ করলেই আপনি ইজিলি ভিডিও পাবেন। আপনাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, হয়তো আমরা আমার ক্লাসে দেখাইনি। আপনি জাস্ট অস্কলা রেফারেন্সিং স্টাইল লিখে ইউটিউবে সার্চ করলে 5 মিনিট একটা ভিডিও দেখলে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। কে একটু দ্রুত প্রশ্ন করতে হবে, আজকে প্রায় সবাই হাত তুলে আছে। ওকে। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, শিওর, বলুন। ভাই, নাম লেখার ক্ষেত্রে আর কি, যে অনেক ভাই অলরেডি প্রশ্ন করছেন, অথরের নাম 3 শব্দের হলে কিভাবে লিখতে হবে আর কি। 3 শব্দ আর না, তোর নাম যদি ডটের পরে যে আমরা যেমন আফরিন ডট এস দিয়েছি, এসটা আমরা কেন দিলাম আর কি, আমি কিভাবে এটা? আমরা বলছি দুনিয়াতে 10,000 স্টাইলে এক এক স্টাইলের পূর্ণাঙ্গ রেফারেন্স লেখার এক 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 নিয়ম। এপি এর পূর্ণাঙ্গ রেফারেন্স নিয়মের বিষয় হলো যে ফার্স্ট লাস্ট নেম আগে লিখে এরপর ফার্স্ট নেম গুলো সংক্ষিপ্ত রূপে লিখতে হয়। এটা আমরা ম্যানুয়ালি করছি বলে, এটা তো সফটওয়্যারে করলে অটোমেটিক হয়ে যাবে। সফটওয়্যারই বলে দেবে কি মশারি মশারি আচ্ছা ভাই, থ্যাক ইউ। কেন আছে। কিভাবে। ঠিক আছে। ওকে। ঠিক আছে। এরপর আর কারো প্রশ্ন? দ্রুত দ্রুত করতে হবে প্রশ্ন, আমাদের অন্য একটা সেশন শুরু হয়ে যাচ্ছে। জি। আগামী ক্লাসের যে ক্লাসের জন্য কি সফটওয়্যার কি কোনো কিছু করা লাগবে কিনা? আমি বলে দেবো চ্যাট চ্যাট গ্রুপে এটা বলে দেবো। আচ্ছা জি, ঠিক আছে, থ্যাংক নাসিম ইউ। হক, পলাশ, চন্দনা হালদার, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। ভাইয়া আমার প্রশ্ন ছিল, আমরা যদি কোনো আর্টিকেলে যায় দেখি যে আমার একটা লাইন খুব ভালো লেগেছে যেটা বললেন যে আমি লিখলাম, লেখার পরে দেখলাম ওই অথর আরেকজনের কাছ থেকে নিয়েছে। তো আপনি বললেন আমরা ওই অথরকে যেমন হুম, ধরে নিলাম ড্যানিয়েল এট অল, হুম। আমি একজনের পেপারে যায় দেখলাম যে লাইনটা ভালো লাগছে, সেই লাইনটা আরেকজনের নেওয়া। তো আমি যদি তার কাছে যাইও দেখি সে নিয়েছে আরেকজনের কাছ না, না, থেকে, এভাবে হবে না সেক্ষেত্রে তো, আসলে হবে না তো, কারণ নিয়ম তো হচ্ছে যে উনি তো মূল সোর্সকে ক্রেডিট দিবে। এরকম হবে না যে আমি দেখলাম রহিম মিয়া আবার আরেকজন, এরকম নর্মালি হয় না। হইলে হইলে তো আর আচ্ছা জার্নাল আচ্ছা, আর্টিকেলটা পাবলিশ করতো না চেক না করে, বুঝেন নাই? আমার মনে হয় এগুলো যেই আর্টিকেল গুলো
নর্মাল ভালো কোনো জার্নালে হয় না, সেক্ষেত্রে বোধহয় এই ধরনের পাওয়া সমস্যাগুলো যায়। হবে, রাইট, ভালো জার্নালের ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে না। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে, একজন আপু কি? হ্যালো হ্যাঁ ভাই। ভাই। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ, আগে ভাইয়া হ্যালো বলবেন, আপু বলবেন, আসসালামু আগে আলাইকুম ভাইয়া। ভাই। জি, জি, ভাইয়া তো বলুন। ভাই আপনি তো এখানে হচ্ছে ম্যানুয়ালিটা দেখাইলেন যে ম্যানুয়ালি কিভাবে আমরা রেফারেন্সিং করব। হুম, তো হচ্ছে আমরা যখন ইন্ডেক্স সাইটেশন করব, তো ডেস্কটপের উপরে যে রেফারেন্সিং শব্দটা আছে, তো বললাম তো সেইখানে সেটা। গিয়ে আমরা যখন ইন্ডেক্স করব, তো এটা অটোমেটিকলি তো ভাই আমাদের শেষে যখন আমি বিবলিওগ্রাফি অথবা রেফারেন্সিং এ মানে ক্লিক করব, অটোমেটিকলি সুন্দরভাবে তারা সাজায় দেয়। না, তারা সাজাই দিলেও ডেস্কটপের সিস্টেমে অনেক সমস্যা আছে। আপনার সফটওয়্যারে যেমন ওয়েবসাইটের গুলো অটো হবে, ডেস্কটপেটাতে ওটা হবে না। জন্য আমরা আজকে ম্যানুয়ালি যেভাবে শিখছি, আগামী ক্লাসে সফটওয়্যারটা শিখলে বুঝবেন যে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিকটার সাথে সফটওয়্যারের তফাৎটা কি। বুঝতে পারছেন? জি ভাই, ধন্যবাদ ভাই। ওকে, এবার আপু বলুন। আসসালামু আলাইকুম। আপু আগে বলুন, জি। আসসালামু আলাইকুম জি বলুন। স্যার, হচ্ছে ওই যে আমরা যে ইটা বললেন, ওই যে আপনি ভ্যানকোভার স্টাইল যদি নেই, সেখানে অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি আমি মনে করেন যে WHO থেকে যদি নেই, সেখানে হচ্ছে আমি কি সরাসরি WHO 2020 ব্যবহার করব, নাকি হচ্ছে আচ্ছা, আমি ভ্যানকোভার হিসেবে সরাসরি ওয়ান কোটেশন হুম, দিব? ওয়ান ওয়ান ঠিক আছে। ধরেন আপনি বলবেন যে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস ব্র্যাকেটে ওয়ান, হয়ে গেল। আর ভ্যানকুভারের মানেই তো হচ্ছে ওয়ান দিয়ে হবে। তো বাক্যে শেষ হইলে না, ওয়ান যে টু দিয়ে মানে ওই হবে। বাক্যে শেষ হইলে ওয়ান টু দিয়ে হবে, আর শুরুতে হইলে দিতে পারেন অ্যাকর্ডিং টু WHO ব্র্যাকেটে ওয়ান, মানে সালের জায়গায় ওয়ান। নিয়মে কোনো চেঞ্জ নাই, ক্লাসে যেভাবে বলছি ওইটাই। ওকে, বুঝি নাই, একটু আরেকবার বলেন। মানে সোজা কথা হলো নিয়মের কোনো চেঞ্জ নাই আর কি, চেঞ্জ নাই। মনে করেন সংস্থাটাকে একটা অথর মনে করেন, নিয়মের কোনো চেঞ্জ নাই। না, হ্যালো। তাহলে কি আমি ওই ব্র্যাকেটের মধ্যে রাখবোই, মানে আপু WHO বললাম তো 2020 রেখে আপু তারপরে বললাম হচ্ছে তো আপনার ওই ধরেন যে ধরেন ওয়ানটা দিব? ডাব্লিউএইচও কে কাইন্ড অফ অথরের মতোই মনে মনে করেন। ধরেন অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ব্র্যাকেটে ওয়ান, মানে সালের জায়গায়। আর বাক্যের শেষ হইলে শুধু ওয়ান ওয়ান দিলে হবে। আমাকে হোয়াটসঅ্যাপ হ্যালো করুন, ভাইয়া। দিতে বলুন। হ্যাঁ ভাইয়া হ্যালো। ভাইয়া বলুন, আমাদের আর 3 মিনিট আছে। হ্যালো হ্যাঁ ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম। জি, জি বলুন ভাইয়া। ভাইয়া আমি তো আজকে প্রথম ক্লাসে জয়েন করলাম, আপনাকে প্রথমে ধন্যবাদ। জি, আপনার ক্লাসটা আমার অসম্ভব ভালো লেগেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি অনেক আগে, এখন এমফিল করছি। অনেক আগেই শিখেছিলাম, কিন্তু আপনি আমাকে মানে অনেক সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া। এবং সামনের ক্লাসে আরো ভালো শিখতে পারবো সেটা বিশ্বাস করি। বিগত ক্লাসগুলো আসলে কি কি বিষয়ের উপর ছিল, এটা হ্যাঁ, আমাকে যদি একটু বলতেন। আপনি আপনি পেয়ে যাবেন মেইলে আমাদের ওই আর্টিকেল কিভাবে সার্চ করবেন এটার উপর একটা ছিল, আর ভুয়া জার্নালের উপর একটা ছিল। আমি দিয়ে দেবো, আমাকে নক দিলে পেয়ে যাবেন। জি জি, হ্যালো। থ্যাংক ইউ। ওকে, জি ভাইয়া, ভাইয়া বলুন। হ্যালো ভাইয়া, আমি হচ্ছে এই পূর্ণাঙ্গ রেফারেন্সের বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম, যে ওই আমাদের যে সাদিয়া আফরিন যদি হয় যে ওতরের নাম, এখন সেটা হচ্ছে আমরা তো লাস্ট লিখবো যে আফরিন, তারপরে এই যে প্রথম নামটা কোথায় লিখবো, মানে এটাকে ভাই লিখতে হবে বললাম না তো, লিখতে হবে না? আমি জানি না, ধরেন আমিও জানি না, আপনিও জানেন না। আগামী ক্লাসে যখন সফটওয়্যার দিয়ে শিখবো, সফটওয়্যার অটোমেটিক দিয়ে দেবে। কেন বলতেছি জানি জানি না, আপনি তো এপিএটা না হয় মুখস্থ করবেন। আরো যে এক জি হাজার স্টাইল আছে, আপনি মুখস্থ করতে পারবেন? পারবেন না। কোনো কোনো রেফারেন্সিং স্টাইলে থাকবে যে পূর্ণাঙ্গ নাম পুরোটা লিখতে হবে, কোনোটাতে লিখতে থাকবে যে বাঁকা বাঁকা করে লিখতে হবে। তো আপনি এত তো মুখস্থ করতে পারবেন না। আমি জাস্ট একটা নিয়ম দেখাই দিলাম বেসিকটা বোঝার জন্য। সফটওয়্যার আপনাকে অটোমেটিক করে দেবে, সফটওয়্যারে যখন আপনি স্টাইল সেট করবেন সেই করে দেবে অটোমেটিক। বুঝতে পারছেন? জি জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, একজন হ্যালো ভাইয়া, আমার আমার একটা প্রশ্ন ছিল। জি, আমরা যখন সাইটেড করব, তখন দেখা গেছে যে আমাদের দেখা গেছে যে অনেক সময় আমরা তথ্য নেই, আমাদের এমন এমন বই থেকে তথ্য নেই, সেখানে আমাদের নিজের টিচাররা থাকে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ওনারা হয়তো প্রধান লেখক না। তো সেক্ষেত্রে কি আমরা ওই একাধিক লেখকের ক্ষেত্রে কি যে কোনো একটা নাম নাম নিলেই হবে, নাকি না না না, আমি প্রধান লেখক? বললামই প্রথম অথরের নামের শেষ 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 অংশ। ও, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। ওকে, আমাদের প্রশ্ন মোটামুটি নেওয়া শেষ, আমরা আর প্রশ্ন নিচ্ছি না। একজন কিছু একটা বলতে চাইছেন, বলতে পারেন চাইলে। আপনি গুগল স্কলার থেকে রেফারেন্সিং যখন দেখিয়েছিলেন তখন বলেছিলেন যে কিছু ইস্যুজ আছে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে চাচ্ছিলাম যে আমি খেয়াল করেছি গুগল স্কলারে বিগত 10 বছর বাদে 2010-এর আগের যে পেপার গুলো আছে ওগুলোতে রেফারেন্সিং এ প্রচুর ভুল আছে। মানে কোনো মেজর ইস্যুস থাকে না, কিন্তু
ধরেন অথারের নাম একটা থাকে না, অথবা ইয়ার থাকে না, মাঝে হুম মাঝে হুম। ইয়ার ডেট থাকে না, মাঝে মাঝে পেজ নাম্বার থাকে না। সো এগুলা গুগল স্কলার থেকে যদি কেউ উঠায় তাহলে অবশ্যই তাকে ম্যানুয়ালি চেক করতে হবে যে সবগুলা আছে কিনা। না এই জন্য এটা এর এটা জন্য আমাদের জন্য আপু মেজর কনসার্ন না, এই কারণে আমরা তো আসলে সফটওয়্যার দিয়ে ম্যানুয়ালি করবেন, রাইট? ম্যানুয়ালি তো আমরা হ্যাঁ, করবো না, বুঝতে পারছেন? এই সেম প্রবলেমটা সফটওয়্যারেও হয় ভাইয়া, এই না, জিনিসটাই সেম বলতে প্রবলেম চাচ্ছি। সফটওয়্যারে জীবনেও হবে না যদি আপনি সফটওয়্যারটা অপারেট করতে পারেন। মানে সফটওয়্যারে সেম ম্যান্ডেলি দিয়ে প্রবলেম আমি ট্রাই করেছিলাম, হবে না। ম্যান্ডেলি দিয়ে আমি সেম জিনিস পেয়েছিলাম। হবে না আপু, সফটওয়্যারটা তো ব্যবহার করতে জানতে হবে, সফটওয়্যারকে তো আগে খাওয়াইতে হবে, বিষয়টা বুঝেন নাই? সফটওয়্যারে ওকে, হবে না, আমি অল দ্য একশো একশো বেস্ট। পার্সেন্ট সিওর দিলাম সফটওয়্যারে হবে না। রাইট, সফটওয়্যারে হবে, আচ্ছা। কিন্তু সফটওয়্যারে আমরা আউটপুট দেওয়ার আগেই আমরা আগে সফটওয়্যারকে আগে আমরা সঠিক ইনফোটা খাওয়াই, বুঝতে বুঝতে পারছেন? জি, এই আর কি। বুঝতে তারপর পেরেছি। ওকে, সফটওয়্যারকে নেক্সট ক্লাসে ফিট ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সফটওয়্যারকে ফিট করানোরও পদ্ধতি আছে, এটা আমরা আগামী ক্লাসে দেখাবো। কিন্তু আপনি খুব গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরছেন, তো আপনাকে অসংখ্য থ্যাঙ্কস। যারা চ্যাট বক্সে প্রশ্ন করছেন কোনো কারণে রিপ্লাই পান নাই, একটু কাইন্ডলি আমাকে জানাইয়েন। আগামী ক্লাসে সফটওয়্যারের নাম হলো জোটেরো, একজন প্রশ্ন করছেন। দুইটা স্টাইল কি একই? এপিএ জোটালো। ভ্যানকুভার, হ্যাঁ, এপিএ ভ্যানকুভার দুইটা কি একই আর্টিকেল ব্যবহার করা যাবে কিনা? যাবে না। পল্লব ভাই, জোটা আশা করি আপনার উত্তর পেয়েছেন। কনফারেন্স পেপার থেকে সাইড করা যাবে, যাবে তো? এবং বলছেন মাইক্রোফোন কাজ করে না, ঠিক আছে, আমাকে প্রশ্ন করলেই হবে। তো যারা প্রশ্ন করতে কোনো কারণে পারে না, সবগুলা প্রশ্ন কিন্তু কভার করা হয়েছে যারা যারা হাত তুলছেন। তো কোনো কারণে যারা প্রশ্ন করতে পারেন নাই, আমাকে হোয়াটসঅ্যাপ করলেই হবে, ঠিক আছে? আজকে এতটুকুই।